নমস্কার, থ্রিল চার্জার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয়গিরির আরেকটি রহস্য অ্যাডভেঞ্চার। আজকের কাহিনীটির প্রেক্ষাপট প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আজকের গল্প থেকে আপনাকে বিরত থাকার অনুরোধ রইল। আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনারা আগের মতন রুদ্রপ্রিয়গিরির কাহিনী শুনছেন না। এর কারণটা কি? রুদ্রপ্রিয়গিরি কি একঘেয়ে হয়ে যাচ্ছে? সেই জন্য কিন্তু আমরা বেশ কিছু চিত্তাকর্ষক গল্প আনছি যা আপনাদের চিন্তা করতে বাধ্য করবে। আজকের গল্পটিও ঠিক তেমনই। আজকের গল্পের শেষেও একটা অন্যরকম টুইস্ট আছে এবং আপনাদের সেই জন্যই অনুরোধ করব যে গল্পটি কিন্তু প্রাপ্ত মনস্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত মনস্ক না হন তাহলে এই গল্প থেকে দয়া করে বিরত থাকুন, নইলে কমেন্ট বক্সে আবার আমাদের গালাগাল দিতে আসবেন না। যাই হোক, তবে শুরু করা যাক আজকের গল্প। আপনারা কোথা থেকে গল্প শুনছেন কাইন্ডলি একটু কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আমরা কিভাবে আমাদের কন্টেন্টকে আরও উন্নত করতে পারি সেই পরামর্শ দিতে পারেন। সেটা সাউন্ডের দিক থেকে হতে পারে বা শিল্পীদের দিক থেকে হতে পারে কিংবা প্রচ্ছদ শিল্পীদের থেকেও হতে পারে। আমি শিল্পী বলতে কিন্তু প্রথমে বাচিক শিল্পীদের কথা বলেছি। যাই হোক, তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয়গিরির রহস্য অ্যাডভেঞ্চার রক্তমাখা ফিঙ্গারপ্রিন্ট। কলকাতা শহরখানা ধুঁকছে এক চরম জ্বালা যন্ত্রণায়। সর্বত্র বেআইনিভাবে আবর্জনা ফেলে ক্রমবর্ধমান হারে গাড়ির ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে শহরটাকে যেন ঝাঁঝরা বানিয়ে ছাড়ছে মানুষজন। অসুস্থ কলকাতা অপেক্ষায় রয়েছে একটা ডাক্তারের। তবে সেই ডাক্তার যে কে এখনো তা জানা নেই। শহরের ফুসফুসের যা অবস্থা তাতে আশা করি আর বেশি দিন টিকে থাকতে পারবে না সুস্থভাবে। এসব ভাবনা চিন্তা করতে করতে মাঝে মধ্যে মনটা কেমন ঝিমিয়ে আসে। এই পথঘাট, এই সেতু, এই ভিক্টোরিয়া, এই কাব্যপ্রিয় বাঙালির যা কিছু সম্বল, সেসব জিনিস যদি ধীরে ধীরে মুছে যায় তাহলে বাঙালিদের আর কি বা বেঁচে থাকে? কথায় কথায় দেশ বিদেশের চলচ্চিত্র, ইতিহাস, রাজনীতি, লেখকদের নতুন উপন্যাসের সার্থকতা নিয়ে চায়ের দোকানে আড্ডা দেওয়া, এসবই আমাদের চিরাচরিত সংস্কৃতি। ভয় লাগে কখনো যুগের আবহে এসব বিলুপ্ত না হয়ে যায়। এসব ভাবনা চিন্তা করতে করতে রুদ্রকে বললাম, রুদ্র, আমাদের শহর কলকাতা আর 5-10 বছর বাদে কেমন হবে? রুদ্র তখন সবেমাত্র আগের কেস শেষে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে। খাটের উপর উপুর হয়ে শুয়ে বালিশটাকে জড়িয়ে জেগে আছে। আমার কথার উত্তরে একটু সোজা হয়ে বসে বলল, শহর কলকাতার ভবিষ্যৎ বলাটা জটিল হলেও আগামী 5-10 বছরে ব্যাপক কোনো পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। বাঙালি আরো 50 বছর বাদেও এরকমই অলস, অল্পতে খুশি, উদার, আবার হিংসুটে হয়েই থাকবে। কলকাতার বাঙালিরা যদিও পাশ্চাত্যকে আপন করতে চাইবে খুব বেশি করে, তাদের আদব কায়দা আমাদের মধ্যে আরো ছড়িয়ে পড়বে। শিল্পের বিভিন্ন ফর্ম যেমন নাচ, গান, সিনেমা, এইসবের মাধ্যমে উন্নয়ন হবে কিছু ক্ষেত্রে, তবে উন্নয়নের ব্যাপ্তি খুব একটা হবে না। হয়তো বাণিজ্যিক এবং অর্থনৈতিক দিক থেকে কিছু সমাগম হলেও হতে পারে, তবে খুব একটা ড্রাস্টিক চেঞ্জ আপাতত হবে না বলেই ধরতে পারো। উষ্ণতা দিন দিন যেভাবে বেড়ে চলেছে তাতে গড় উষ্ণতা আগামী দশক 1 ডিগ্রি বাড়বে বলেই আমার বিশ্বাস। ঋতুর পরিচলন বৃদ্ধি পাবে। আগে শীতকালে যেমন শীত পড়তো, এখন কিন্তু আগের চেয়ে কম পড়ে। জানি না এই 70-এর দশকে যদি এই অবস্থা হয় তাহলে আজ থেকে 50 বছর বাদে কি হবে। তখন হয়তো মানুষ ঘেমে ঘেমে অস্থির হবে, আর সেই দিয়েই পানীয় জলের চাহিদা কমাতে হবে। যেভাবে জলদূষণ বাড়ছে আর যথেচ্ছভাবে মানুষ জল নষ্ট করছে, সেসব দেখলে গা জ্বলে যায় আমার। যা কিছু সম্পদ আমরা নষ্ট করছি, ধ্বংস করছি,
তার প্রভাব ভুগবে আমাদের পরের প্রজন্ম। একসময় হিমবাহ গলতে শুরু করবে, পাহাড়ি এলাকায় ধস দৈনন্দিন রুটিন হয়ে যাবে, মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়বে, আর বাঙালি বিশ্বায়নের ফলে অবাঙালিতে পরিণত হবে। রুদ্র একটানা যেগুলো বলে গেল তাতে আমার চোখের সামনে একটা কালো চিত্র ফুটে উঠল। একেবারে গাঢ় কালো একটা সমাজ, যার চারিদিকে শুধুই হিংসা, হানাহানি, লোভের বাড়াবাড়ি, অপরকে সাহায্যে অনীহা, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে বেদনাদায়ক হল বাংলা ভাষার ব্যবহার কমিয়ে দেওয়া। আহা, বাঙালি কখনো এমন কাজ করবে তা ভাবলেও তো বুকের ভেতরটা শূন্য হয়ে যায়। কোন গর্হিত অপরাধ করলে মানুষ এমন অন্তঃসার শূন্য, আত্মসুখে অন্ধ একটা ভবিষ্যৎকে ভালোবাসতে পারে? আমাদের একে অপরের মধ্যে নারীর টান না থাকলেও এই যে সমাজের ভয়, মানবতার বন্ধন, অদৃষ্টর চোখে চোখ রেখে একদিন কথা বলতে হবে, জবাব দিতে হবে, এসবের ভয় যদি চলেই যায় তাহলে বেপরোয়া এই বাংলাকে প্রবল ভরাডুবি থেকে আটকাতে কেউই পারবে না। নিজস্বতাকে বিসর্জন দিয়ে অপরের অনুকরণের ফলাফল কাক যেমন বুঝেছিল, তেমনি হয়তো কোনো বিদেশি ময়ূরের অপমানে আবারও বাঙালির বিবেক জেগে উঠবে। নানান দার্শনিক তত্ত্বে আমরা যখন মশগুল, তখন সাব ইন্সপেক্টর সুবিনয় বাগচি আমাদের বাড়িতে এলেন। সকাল সকাল এভাবে পুলিশের আগমন আমাদের এখানে নতুন কিছু নয়। রুদ্র প্রতিমাকে বলল, বলছে একটু চা আনো তো 3 কাপ। বসুন সুবিনয় বাবু, বসুন। সুবিনয় বাবুর আসল বাড়ি কোচবিহারে। ভদ্রলোক গত বর্ষায় এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। বেশ খোশমেজাজি ভদ্রলোক। স্ত্রী সন্তান সমেত বাড়ি ভাড়া নিয়ে উঠেছেন ফার্ন রোডের একটি বাড়িতে। বয়স 32-এর লম্বা চওড়া বুদ্ধিদীপ্ত অফিসার সুবিনয় বাগচি রুদ্রপ্রিয়র তারিফ করতে ভোলেন না কখনো। সুবিনয়ের জন্যে একটা চেয়ার এগিয়ে দিলাম আমি। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজ এত সকাল সকাল? কোনো বিপদ আপদ হলো নাকি? ভদ্রলোকের মুখ দেখে মনে হলো একটা অশান্তি কাজ করছে মনের ভেতর। একটু অন্য খেয়ালে আছেন হয়তো। বললেন, হ্যাঁ, সেই জন্যই এসেছি রুদ্রপ্রিয় বাবুর কাছে। একটা সমস্যা হয়েছে বটে। রুদ্র বলল, হ্যাঁ, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, বলুন কি সমস্যা। হ্যাঁ, বলছি। বলে প্রতিমার বানানো চা তুলে নিলেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে বলা শুরু করলেন, মানিকবাবু বেশ কদিন একটু অসুস্থ আছেন। আপাতত সুস্থ না হওয়া অবধি উনি ডিপার্টমেন্টে ফিরতে পারবেন না, তাই ওনার কাজবাজ আমাকেই দেখতে হচ্ছে। আপনাদের সঙ্গে এই জন্যই দেখা করতে পারেননি উনি। তাই নাকি? কি হয়েছে? পেটের ব্যামো হয়েছে, আপাতত কদিন বিশ্রামে আছেন। আচ্ছা বেশ, আপনার কথাটা বলুন। রিসেন্ট একটা কেস এসেছে আমাদের কাছে, যেটা বেশ ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে আমাদের। একজন বিত্তশালী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, খবরে নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, দিলীপ বড়ুয়া, তাই তো? গত পরশু নিজের বাড়িতেই ভদ্রলোক মারা গেছেন। তবে পুলিশের সন্দেহ মৃত্যুটা স্বাভাবিক নয়। এর বেশি তো সংবাদপত্রে নেই। না, না থাকাটাই স্বাভাবিক, কারণ এর বেশি তদন্ত আর এগোয়নি। তবে তদন্তে যা অগ্রগতি হয়েছে তার সবটাই আজ সকালে নস্যাৎ হয়ে গেছে একেবারে। তাই নাকি? কি এমন হলো, আমায় একটু প্রথম থেকে সবটা বলুন তো। বলছি। দিলীপ বড়ুয়ার নাম ব্যবসায়ী হিসেবে সকলেই কম বেশি জানেন। তো এই ভদ্রলোকের ব্যাপারে যতটা যা জানতে পেরেছি তা হলো, ভদ্রলোক স্বার্থান্বেষী, কৃপণ এবং অনেক শত্রু তার আশেপাশে গিজগিজ করছে। লোকটার ব্যাপারে কারোর কাছে ঠিকঠাক ফিডব্যাক পাওয়া যায়নি। কেউই ওনার ব্যাপারে খুব বেশি কিছু জানেন না। ইভেন পরিবারের লোকেরাও কেমন খাপছাড়া উত্তর দিচ্ছে। ভদ্রলোকের মেয়ে জানে না বাবার বয়স কত, তারপর ওনার স্ত্রী নাকি জানেন না ওনার কি কি রোগ ছিল। এক কথায় বলতে গেলে একেবারে চূড়ান্ত নোংরা জীবনযাপন আর টাকার গদিতে উনি ডুবছিলেন। মদ, সিগারেট এসব ছিল তার নিত্যসঙ্গী।
মেয়ের নেশাও খুব একটা কম ছিল না। ভাবুন একবার, স্ত্রী জানেন তার স্বামী একটু আগেই কোনো মহিলার সঙ্গে এক ঘরে কাটিয়ে এসেছেন, তারপর সেই স্ত্রীর কি অবস্থাটাই না হয়। কিন্তু আমি যা বুঝলাম, ভদ্রমহিলার সে বিষয়ে কোনো তাপ উত্তাপ কিচ্ছু ছিল না। হয়তো ব্যাপারটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। গত পরশু সন্ধেবেলায় নিজের বাথরুমে মারা যান ভদ্রলোক। বাথটাবে তখন মন দিয়ে চান করছিলেন গান শুনতে শুনতে। ক্রাইম স্পটে আমরা একখানা দামি রেডিও পেয়েছি। বাথরুমের মাথার দিকটার কাঁচ কেটে আততায় ঢুকেছিল। তারপর দিলীপ বড়ুয়ার মাথার পিছনে 4টে গুলি করে সেখান থেকে বেরিয়ে যান। বাথটবের জল একেবারে গাঢ় লাল, রক্তে ভেসে যাচ্ছিল বাথরুমটা। যে পথ দিয়ে আততাই এসছিল সেই পথ দিয়েই সে বেরিয়ে যায় চুপিসারে। ভদ্রলোক বাড়িতে অল্পই সিকিউরিটি ব্যবহার করেন, যেহেতু ওনার নিজের ঘর 4 তলায়, তাই সেখানে ওনার একছত্র রাজত্ব। সেখানে তিনি কোনো সিকিউরিটি রাখেন না। নিচে 4-5 জন থাকে অবশ্য, তবে তাদের সবাইকেই জেরা করেছি আমরা। ওরা কেউই কিছু সন্দেহজনক লক্ষ্য করেনি, আর কাউকে ওপরে উঠতেও দেখেনি ওই সময়। রুদ্র এবার ওনাকে বাঁধা দিয়ে বলল, আচ্ছা বলছি, একটু থামাচ্ছিলাম আপনাকে। এই সিকিউরিটি যারা আছেন তারা ওই সময় কোথায় ছিল? ওই সময় নিচের তলায় শুধু 2 জনেই ছিল। একজন নিজের বাড়ি চলে গিয়েছিল, আর বাকি 2 জন সিগারেট খেতে খেতে গল্প করছিল। যেহেতু ওপরে হঠাৎ কারোর প্রবেশ নিষেধ, তাই ওরা ওঠেনি। রাত 10টা নাগাদ ভদ্রলোক খাওয়া দাওয়া করেন। ওনার এক বান্ধবী মল্লিকার সেই রাতে আসবার কথা ছিল। রাত 9:45 নাগাদ সেই রমণী একেবারে রূপের লাবণ্য ছড়িয়ে বাড়িতে ঢোকেন। যেহেতু সিকিউরিটি বিভাগের লোকেরা জানতেন, তাই ওনাকে আর বাধা দেননি। একবার ভেবে দেখুন, হ্যাঁ, বাড়ির 1 থেকে 3 তলায় স্ত্রী, মেয়ে, জামাই, ছেলে, ছেলের বউ থাকা সত্ত্বেও 4 তলায় সেই বৃদ্ধ এই 22 বছরের মেয়ের সঙ্গে ফুর্তিতে মেতে উঠবেন। এসব ভাবনা চিন্তা তো আমাদের মাথাতেও আসে না। জানি না কোন দিকে এগিয়ে চলেছে সমাজ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো সেই মেয়েটি যখন 4 তলায় উঠেছেন তখন একেবারে খাবার নিয়েই উঠেছেন। এদিকে তখন তো বুড়ো একবারে বাথরুমে মরে পড়ে আছে। চারিদিক নিস্তব্ধ, শুধু টিমটিম করে হলুদ লাইট জ্বলছে। ভদ্রলোক প্রত্যেক রাতে সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতেন মেয়েরা আসার আগে। একটা আবহ তৈরি করতে চাইতেন আর কি। তো সেই মেয়েটা যখন উঠেছেন তখন কাউকে দেখতে পাননি। তার মনে তখন সন্দেহ হয়। তিনি এবার দিলীপবাবুকে ডাকতে ডাকতে বাথরুমের দিকে পৌঁছন এবং আবিষ্কার করেন তার মৃতদেহ। তারপর তার চিৎকার শুনে সবাই গিয়ে 4 তলায় পৌঁছয়। ওরকম ডেড বডি দেখে মেয়েটির অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল। এমন পারিবারিক জটিলতা আর নোংরামির আগে দুটো দেখেছি বলে আমার মনে পড়ে না। কেমন যেন সবটা অবিশ্বাস্য, গল্পের মতো লাগছে আমার। রুদ্র বলল, আর কি করবেন বলুন, বয়সকালেও অনেকের এসব মল্লিকা টল্লিকার স্বভাব থাকে। তবে এইভাবে বউ বাচ্চা থাকাকালীন বাড়িতে নিয়ে আসাটা চূড়ান্ত অসভ্যতা। আমি শুধু ভাবছি, ওনার সন্তান এর কোনো প্রতিবাদ করে না? করেছে অনেক। ছোটবেলা থেকে মাকে মার খেতে দেখে বড় হয়েছে ওরা। বাবা ওদের ওপরে কম অত্যাচার করেনি। তবে বড় হতে হতে ওরা বুঝেছে রেগে মেগে পয়সাকে বিসর্জন দিলে বড় ভুল হয়ে যাবে। বুঝতেই পারছেন, আজকাল পয়সার সামনে সব সম্পর্ক, সব ঐতিহ্য বিক্রি হয়ে যায়। যেখানে যখন মা মেনে নিয়েছেন এই কঠিন জীবন, সেখানে ওরা মেনে নিলে ক্ষতি কি? খেতে পারছে, পড়তে পারছে, ভালো লাইফ মেনটেন করতে পারছে, সবটাই তো এই বিশ্রী লোকটার দৌলতে। পকেটে পয়সা থাকলে চরিত্রের দাগও মুছে যায়। খুব গভীর একটা কথা বললেন মশাই। তাহলে এখন অব্দি কেসটা তো লিনিয়ার লাগছে, এতে কমপ্লেক্সিটি এলো কোথায়? দাঁড়ান দাঁড়ান, ধীরে ধীরে প্রবেশ করছি। এই ভদ্রলোকের জীবনযাপন তো শুনলেন, তাই প্রথমে আমরা বাই দ্য বুক অফ অপারেশন করতে লাগলাম। প্রথমে ওনার প্রফেশনাল বিরোধীদের এবং যারা ওনার সঙ্গে কাজ করে তাদের ন্যারো ডাউন করলাম। পারিবারিক দিক থেকেও সকলের সম্ভাবনা প্রবল ওনাকে খুন করার, তাই সেদিক থেকেও ভাবনা চিন্তা করতে হবে। তারপর ওনার যা মহিলার সঙ্গের অভ্যেস, তাতে বেশ অনেকজন বারবর্ণী তাদের তদন্তের আওতায় আনতে হলো। এই কেসে একটা কি পয়েন্ট ছিল ওনার মাথায় থাকা ফিঙ্গারপ্রিন্ট। খুনি ইচ্ছা করে ওনার রক্ত আঙুলে মাখিয়ে মাথায় টিপ ছাপ দিয়ে গেছেন। বড় অদ্ভুত লেগেছিল বিষয়টা, কারণ এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। খুনি যেন চায় পুলিশ ওকে ধরুক,
তাই আমরা খুশি হয়েছিলাম আঙুলের ছাপটা পেয়ে। কিন্তু ঝামেলা বাঁধলো যখন আজ সকালেই থানায় গিয়ে জানতে পারলাম সেখানে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা তার ভাইয়ের। আমি বললাম, বাহ, তাহলে তো হয়েই গেল। উনার ভাই এখন কোথায়? বৃশ্চিক বাবু, ওনার ভাই গত 2 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে সস্ত্রীক মারা গিয়েছে। এই তো সামনের মাসেই 2 বছর সম্পূর্ণ হবে। তাহলে ওনার ভাই কি করে খুন করতে পারে? আর ওই ক্র্যাশে বেঁচে যায় শুধু তার ছেলে। রুদ্র জিজ্ঞেস করলো, সেই ছেলের বয়স কত? 15-16-র মধ্যে। দিলীপবাবুর বাড়িতেই থাকে। সন্ধ্যায় সে কোথায় ছিল? পাশের পাড়ায় সাইকেল চালিয়ে পড়তে গিয়েছিল, আবার ফিরেও এসেছিল 9টা নাগাদ। তারপর খাওয়া দাওয়া সেরে 10টার আগেই শুয়ে পড়েছিল। এত তাড়াতাড়ি? কোনো বিশেষ কারণ? আসলে ছেলেটা ভোর 4টায় উঠে ফুটবল খেলতে চায়, তারপর আবার স্কুল যেতে হয়, সেই জন্যই রোজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বুঝলাম। খুবই ইন্টারেস্টিং একটা কেস। মৃত ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু একটা বড় সিম্বল হোল্ড করছে। এই ব্যাপারটাকে একটু খতিয়ে দেখুন। কি আর খতিয়ে দেখবো বলুন? খুনটা কেউ 4 তলায় উঠে তারপর পাইপ বেয়ে নেমে পালিয়ে গেছে একই পথ দিয়ে, সেটা পরিষ্কার। কিন্তু কে করলো সেটা তো অনেকগুলো অঙ্ক করেও বের করা যাবে না মশাই। যাবে যাবে। আপনারা ওই আঙুলের ছাপ দেখে ভেবেছিলেন খুনি আপনাদের কাছে নিজেকে ধরা দিতে উতলা হয়ে উঠেছে। আসলে সে আপনাদের খেলাতে চায়, একেবারে নাকের ডগা দিয়ে ঘুরতে চায়, আপনাদের প্রতি পদক্ষেপে হেও করতে চায়, আর বুক ফুলিয়ে বলতে চায়, পুলিশ তোমায় দেখায় বুড়ো আঙুল। যদিও এটাই তার একমাত্র লক্ষ্য নয়। এত বড় একজন ব্যবসায়ীকে তারই সেফ হাউসে ঢুকে খুন করাটা মোটেই ছোটোখাটো কারণে করা হয়নি। খুনের মোটিভ কয়েক হাজার বা লাখ টাকার ব্যবসায়িক ক্ষতি কিংবা মায়ের প্রতি অনাচারের প্রতিশোধ নয়। এর মোটিভ আর অন্য কিছু। ব্যাপারটা খুব খতিয়ে দেখতে হবে। বলছেন? তা কবে দেখবেন বলুন? কবে হবে? যবে আপনি বলবেন। বেশ, সকালে জলখাবার তো সেরে নেওয়া হয়ে গেছে, ঘুরেই আসা যাক তাহলে। এসে না হয় স্নান করবো। কি বলো বৃশ্চিক? আমি বললাম, ওতেই উত্তম প্রস্তাব। চলো তাহলে দিলীপ বাবুর বাড়ি। বেশ, ভদ্রলোকের প্রতি আমার ঈর্ষা হচ্ছে। সারা জীবনে এত রমণী স্বাদ গ্রহণ করেছেন, কি চমৎকার, তাই না? আমি হেসে বললাম, তাই বুঝি? ওই যে রান্নাঘরে যিনি হাত পুড়িয়ে রান্না করছেন, তিনি একবার শুনতে পেলে তোমার চমৎকার একেবারে চামচিকে হয়ে যাবে। না, সেসব থাক। আমি যা পেয়েছি তাতেই খুশি। খারাপ লাগছে এমন ভরা সংসার থাকতে ভদ্রলোক তাতে শান্তি পেলেন না। এই সর্বগ্রাসী যৌনতা লোকটার সব দিক নষ্ট করে দিল। রিপুকে আয়ত্ত না রাখতে পারলে এমনটাই হয়। রুদ্র আর আমি তৈরি হয়ে নিলাম। তারপর 3 জনে মিলে ছুটলাম বড়ুয়া বাবুর বাড়ির উদ্দেশ্যে। আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নেই। সকাল থেকেই কেমন গুমোট হয়ে আছে আকাশটা। রাস্তার একধারে দেখলাম ময়লা বোঝাই স্তূপ, আর লোকজন যে যার মতো সেখানে নোংরা ফেলে যাচ্ছে অক্লেশে। কারোর কোনো হেলদোল নেই। খিদিরপুরের দিকে পৌঁছে দেখি আরেক হাল, খোলামখুচির মতো জলের ফোয়ারা বেরোচ্ছে। কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নেই তাতে। কয়েকটা বাচ্চা ছেলে খেলা করছে, আর কিছু প্রাপ্তবয়স্ক স্নান করছেন। রুদ্র বলল, তুমি আজকে কলকাতা নিয়ে একটু বেশিই ভাবছো দেখছি। আমি বললাম, ভাবনাটা বেশি করে আসছে একটা পরিবেশ সংক্রান্ত বই পড়ে, বুঝলে? চারিদিকে যেখানে লোকে জল পাচ্ছে না, সেখানে এভাবে জল নষ্ট সত্যি গায়ে লাগে। হ্যাঁ, তা তো বটে। কোথাও জল নষ্ট হলে তবেই তো অন্য কোথাও জল কষ্ট হবে। ভারসাম্য জিনিসটা বড্ড কঠিন জিনিস, বজায় রাখা যায় না। যাই হোক, নানান পরিবেশ তত্ত্বর পক্ষে বিপক্ষের বিতর্ক ক্ষুণ্ণ করে আমরা প্রবেশ করলাম বড়ুয়া বাড়িতে। দিলীপবাবু একটা বিশাল অট্টালিকা বানিয়ে গেছেন বইকি। বাড়িতে যেভাবে পুরাতনের সঙ্গে নতুনের মিশেল রয়েছে, তাতে নির্মাণ শৈলীর মুন্সিয়ানার প্রশংসা প্রাপ্য। আমরা বাড়িতে ঢুকতেই চারিদিক দেখতে দেখতে সুবিনয় বাবু বললেন, ভদ্রলোক খুব শৌখিন ছিলেন। নানা অকশনে পার্টিসিপেট করতেন, নিলামে দামি দর ধরতেন।
এমনও কথা আছে রাসেল স্ট্রিটে ভদ্রলোক ঢুকলেই নাকি সকলে আশা ছেড়ে দিত, একেবারে মুড়ি মুরগির মতো পয়সা ওড়াতেন। আমি বললাম, বুঝলাম, লোহার ব্যবসা, যেমন অর্থাগম ছিল তেমন ব্যয়ও করতেন। রুদ্র, এক্ষেত্রে কিন্তু ভদ্রলোক ভারসাম্য সঠিক বজায় রেখেছেন। যা বলেছ। বাড়ির দোতলায় আমরা আপাতত পেলাম 3 জনকে। উর্মিলা দেবী অর্থাৎ দিলীপবাবুর স্ত্রী, রোহিণী দিলীপবাবুর মেয়ে, এবং মোনালিসা দিলীপবাবুর পুত্রবধূ। আপাতত বাড়িতে এই 3 জনই উপস্থিত আছেন। আর পরিচারক পরিচারিকার মধ্যে গোপাল আর রাখি এবং দিলীপ বড়ুয়ার সিকিউরিটির মধ্যে রমেশ আর সালমান, এই 2 জন রয়েছে। এই পরিচারকগণ এবং সিকিউরিটি গণের থেকে এমন কিছু তথ্য পাওয়া যায়নি যা কেসের গতি প্রকৃতিতে সামান্য হলেও অবদান রেখেছে, তাই সেদিকটা আমরা বাদ দিয়ে যাচ্ছি আপাতত। আমাদের দেখে উর্মিলা দেবী মোনালিসার প্রতি 4 অর্ডার দিয়ে বসতে বললেন। সুন্দর সেগুন কাঠের সোফা সেট, নরম গদি, বাম হাতে একখানা টেবিলের উপর অযথা একখানা লালচে হলুদ আভায় রাঙানো ল্যাম্প, আর সবুজের ডার্ক একটা টেক্সচারের রঙে ঘরটা বড্ড সুন্দর লাগছে। ভদ্রমহিলা আমাদের উল্টো দিকের সোফায় বসলেন। আমি তো প্রথমে সোফায় বসতে গিয়ে উল্টেই যাচ্ছিলাম। যাই হোক, কোনো মতে নিজেদের সামলে 3 জনে বসলাম। ভদ্রমহিলা আমাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কি পুলিশের লোক? রুদ্র বলল, না, আমরা প্রাইভেট ইনভেস্টিগেটর, তবে পুলিশের অনেক সাহায্যে আসি। ইন্সপেক্টর সুবিনয় বাগচি আমার সাহায্য প্রার্থনা করেছেন, সেজন্যই এখানে আসা। ভদ্রমহিলা কথাটা শুনে একটু তিক্ত চোখে তাকালেন সুবিনয় বাবুর দিকে। তারপর তাচ্ছিল্যের স্বরে বললেন, ও, তাহলে আজকাল পুলিশকে নিজেদের কাজ করার জন্য বাইরের গোয়েন্দার সাহায্য নিতে হচ্ছে। বুঝলাম কথাটা সুবিনয় বাবুর গায়ে লেগেছে। তিনি কিছু বলতেই যাচ্ছিলেন, তখনই রুদ্র আগ বাড়িয়ে মিষ্টি গলায় বলল, এ বাবা, না না, এভাবে ভাববেন না একদমই। সুবিনয় বাবুর মতন দক্ষ পুলিশ অফিসারেরা না থাকলে আমার নিজেরই কত যে অসুবিধা হতো বলতে পারেন। আসলে একজন বন্ধুর সাহায্য করতে এসেছি। এক বন্ধু অন্য বন্ধুর পাশে না থাকলে আর কিসের সম্পর্ক বলুন? মানুষের মধ্যে তো এই সম্পর্কটাই আসল। রুদ্র শেষ কথাটা এমনভাবে বলল যাতে ভদ্রমহিলা তড়াক করে উঠলেন। আমি মনে মনে হাসলাম খানিক। এত মিষ্টি করে অপমানের জবাব দেওয়া রুদ্রর পক্ষেই সম্ভব। উর্মিলা দেবী বললেন, আপনারা কি সবটা জানেন? না, জানি না। সুবিনয়বাবু বলেছেন অনেকটাই, তবে আপনার মুখে শুনতে চাই যা যা উনি নিজেও জানেন না। দেখুন, আমার আর আমার স্বামীর মধ্যে সম্পর্ক একেবারে ছিল না বললেই চলে। শুধু ওর পদবি আর বাড়িটা ব্যবহার করি, নইলে বেঁচে থাকলেও আমি কোনোদিন সিঁদুর পর্যন্ত পড়িনি। দেখুন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি তাতে কিছু বলতে পারি না। তবে আমি আপনাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করব, কাইন্ডলি ঠিক ঠিক উত্তর দেবেন। হ্যাঁ, করুন। আমাদের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা কোনোদিন কিছুই ছিল না, সবটাই নকল, পাপা। প্রথম প্রশ্ন, আপনার সঙ্গে আপনার স্বামীর প্রথম দিকে বৈবাহিক সম্পর্ক কেমন ছিল? তা বিয়ে হয়েছে আজ বছর 36 হলো। তবে ওই প্রথম দিন থেকেই ওর রূপটা আমার সামনে চলে এসেছিল। প্রথম 2 বছর তাও লোকটা মানুষ ছিল। আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারির পর আর কিচ্ছু ছিল না আমাদের মধ্যে। সাকসেস পেয়ে গিয়ে একেবারে ভুতলে গেল।
তার মানে আপনার সঙ্গে বিয়ের পরেই ওনার উন্নতি হয়েছিল? হ্যাঁ, আমায় প্রথম প্রথম লক্ষ্মী বলে ডাকতো। ভাবতো আমি চলে গেলেই ওর ব্যবসায় হয়তো প্রবল ক্ষতি হয়ে যাবে, তাই আমায় কখনো যেতে দেয়নি ও। আপনি রয়ে গেলেন কেন? আপনার তো তখন বয়স অল্পই ছিল। যাওয়ার কোনো জায়গায় তো ছিল না আমার। এমনিতেই দাদার কাছে মানুষ, তার মধ্যে বিয়ের বয়সটা পেরিয়েও যাচ্ছে। অনেকগুলো পাত্র দেখার পর কোনো মতেই বিয়েটা আমার ঠিক হয়। আমার দেখতেও কখনোই ভালো ছিল না। নাচতে জানি না, গাইতে জানি না। ছেলেবেলা থেকে পড়াশোনায় আমি কিন্তু খুব ভালো ছিলাম, কিন্তু ওই যে দাদারা বেশি দূর পড়তেই দিল না, তাই আমিও আর এখান থেকে কোথাও যাইনি। বুঝলাম। সন্তান হওয়ার পর অনেকেরই বাইরের ঝোঁক বদলে যায়। তবে যতদূর শুনেছি, ওনার শেষ দিনও নাকি মল্লিকা নামের কেউ একজন এসেছিল। হ্যাঁ, যার যার চরিত্র। আমার তো মনে হয় ওই বেশ্যা মেয়েটাই ওকে মেরেছে। আপনার এই সন্দেহের পিছনে কোনো কারণ রয়েছে কি? কারণ টারণ খুঁজে বের করা তো আপনাদের কাজ, আমি বলার কথা বলে দিলাম। বেশ বেশ। আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? আমি ওকে জানলাম কই? গত 25-30 বছরে গুনে গুনে বলে দিতে পারি ঠিক কতবার কথা বলেছি। ওর কিছুই আমি জানি না, তবে এটুকু জানি ও যা মানুষ, তাতে ওকে মারার কারণ আর লোকের অভাব কোনোটাই হবে না। কেন কেন? কার কি ক্ষতি করেছিলেন উনি? তবে বলি শুনুন, একেবারে প্রথম দিকে এই ব্যবসা কার ছিল জানেন? ওর মালিকের। তার কাজখানায় কাজ করত, স্রেফ একটা কর্মচারী ছিল। সেখান থেকে মালিককে হাত করে কিভাবে যে সম্পত্তি হাতালো কে জানে। মালিক নিজের ছেলেকে সরিয়ে ওর নামে লিখে দিয়েছিল এই কারখানাটা। ভাবতে পারেন, আমায় যখন সেটা বলেছিল আমি তো নিজেই বিশ্বাস করতে পারিনি। কিন্তু তারপর যখন কারখানায় নিয়ে গেল, আমি তো তখন অবাক। মালিকের ছেলে তো ওকে মারার জন্য কত লোক লাগিয়েছে, তবুও বেঁচে গিয়েছিল ভাগ্যের জোরে। তারপর একদিন ও পয়সা লাগিয়ে গুন্ডা লেলিয়ে মালিকের ছেলেকে খুব মেরেছিল। তারপর থেকে আর দিলীপের পিছনে ও লাগেনি। দিলীপ সেই একটা কারখানা থেকে শুরু করে আজ এত বড় ব্যবসায়ী কি সৎ পথে হয়েছে? গত বছরে কত লেবার মারা গেছে জানেন? কতজন ধর্ণা দিয়ে বসে থেকেছে বাড়ির সামনে, কিচ্ছু করেনি, সবাইকে লুটে লুটে খেয়েছে। ওর মতো মানুষ যেন এই পৃথিবীতে না জন্মায়, তার জন্য আমি মা মঙ্গল চণ্ডীর কাছে ব্রত রাখবো। শুনে তো মনে হচ্ছে মন্ত্রীদের থেকেও বেশি প্রোটেকশন ওনার দরকার ছিল। চারিদিকে রাক্ষসের সমুদ্রের মাঝে একলা দ্বীপে ছিলেন। তাহলে তো বলা মুশকিল কোন দিক থেকে জল আছড়ে দ্বীপ ভাসিয়ে দিয়েছে। ওর যে পিয়ে আছে তাকে বলতে পারেন, সেও তো এক প্রকারের রক্ষিতা, একেবারে নচ্চার মেয়ে মানুষ। সেই নচ্চার মেয়ে মানুষদের কোম্পানির একেবারে
হিসে বসিয়ে রেখেছিল। বুঝলাম, ভদ্রলোকের প্রথম রিপু তার জীবনকে একেবারে ছাড়খাড় করে ফেলেছে। এত সুন্দর পরিবার, এত সুন্দর সংসার, তবুও ভদ্রলোক এসবে সুখ পাননি। বৃশ্চিক তারপরেও বলবে ভদ্রলোককে ঈর্ষা করা যায় না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমরা শুনলাম ওনার ভাই সস্ত্রীক 2 বছর আগে এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই ভাইয়ের সম্পর্কে যদি বলেন। কি আর বলি সে ব্যাপারে? ওর ভাই ওর চেয়ে অনেক ছোট। আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন ওর ভাই ছিল একেবারে বাচ্চা। একেবারে নিজের ছেলের মতো করে মানুষ করেছিলাম। তবে সেও দাদার ন্যাওটা হয়েছিল। দাদা অন্তঃপ্রাণ ছিল সে। সুবীর মারা যাওয়ার পর থেকে উনি আরো অন্যরকম হয়ে গিয়েছিল। সুবীর অন্তত আমার দুঃখটা বুঝতো। তারপর বিয়ে শাদী করে আলাদা হয়ে গেলেও আমার খোঁজ খবর রাখতো মানুষটা। এখন তার ছেলে তো আপনাদের কাছেই মানুষ হচ্ছে। এতক্ষণে চা চলে আসায় আমরা সকলে হাতে চায়ের কাপ তুলে নিলাম। হ্যাঁ, আমাদের কাছেই মানুষ হচ্ছে। ওর বাবাকে যেভাবে কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে সেভাবে মানুষ করার বয়স তো আমার নেই। তবে ওর যত্নে কোনো ত্রুটি রাখছি না। ভালো ছেলে, পড়াশোনাও করে, খেলে, সবই বেশ ভালো মতোই করে ছেলেটা। আচ্ছা, আপনার মেয়ে জামাই কি এখানেই থাকে? এই সময় ভেতর থেকে বেরিয়ে এলেন একজন বছর 28-30-এর যুবতী। লম্বা চওড়া সুশ্রী চেহারার অধিকারিণী বেশ কড়াভাবেই বললেন, এর সঙ্গে বাবার মার্ডারের কি সম্পর্ক আছে? থাকলেও থাকতে পারে। আমাদের সব রকম ইনফরমেশন জানতে হয়। কখন কোনটা কাজে লাগবে কেই বা বলতে পারে, বলুন। না, আমরা 2 দিনের জন্যই এসেছি। আমার ছেলে তার জেঠুর বাড়িতে ঘুরতে গেছে, তাই। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের বয়স কত? এই তো 8 হবে। ও, বেশ ছোট। যাই হোক, আপনার নামটা? রোহিণী। রোহিণী দেবী। আপনার কি কাউকে সন্দেহ হয়? আপনার মায়ের মুখে শুনলাম আপনার বাবার ক্ষতি করার মানুষের অভাব ছিল না। তো এক্ষেত্রে আপনি কি কারোর ব্যাপারে আলোকপাত করতে পারেন? দেখুন, আশা করি এতক্ষণে তদন্তের খাতিরে নিশ্চয়ই জেনেই গেছেন বাবার স্বভাবটা ঠিক কীরকম। তো সেই কারণেই আমার কিংবা আমার ভাইয়ের বাবার সঙ্গে খুব একটা ভাব ভালোবাসা কখনোই ছিল না। শুধু আমরা কেন, আমাদের পেট রকি পর্যন্ত বাবার মৃত্যুতে 1 ফোঁটা চোখের জলও ফেলেনি। ওই মা একটু মন খারাপ করছিল, তবে মা যা কষ্ট পেয়েছে তাতে এই কষ্ট কিছুই না। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। হ্যাঁ, বলছি। আমার মনে হয় বাবার বর্তমান অ্যাসোসিয়েটদের মধ্যেই কেউ একটা এটা করেছে। আচ্ছা, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, বাবা বিজনেসটা কিন্তু খুব ভালো করেই বুঝতেন। বুঝলাম। আচ্ছা মোনালিসা দেবী, আপনার কি মনে হয়? তখন সবেমাত্র চায়ের ট্রে রেখে মোনালিসা বেরিয়েছিলেন রান্নাঘর থেকে। রুদ্রর প্রশ্নে একটু থতমত খেয়ে গেলেন। রুদ্র আবারও প্রশ্নটা রিপিট করল। মোনালিসা বললেন, দেখুন, শ্বশুরমশাই হিসেবে উনি খুব একটা ভালো ছিলেন না, তবে আমার দিকে কখনো বাজে ইঙ্গিত করেননি। ওনার একরকম বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনযাপনের সবটা আমি আমার চোখের সামনে দেখেছি। যে কেউ ওনাকে খুন করতে পারে, তবে এই পরিবারে আপনি যাদের দেখছেন তারা কেউ খুন করবে বলে আমার মনে হয় না। আপনার এতটা নিশ্চিত হওয়ার পিছনে কোনো কারণ আছে? আমার হাজব্যান্ড মানে রাহুল, ও কিন্তু বরাবর ওর বাবাকে খুব সমঝে চলে, বাবাকে ভয় পায়। বাবার এই রকম জীবনযাপন আর মায়ের ওপর অত্যাচার দেখেও ছোট থেকে বড় হয়েছে, তাই বাবাকেও ভয়ই করে চলতো। আর রোহিণীদির হাজব্যান্ড সমীরদা
কখনো কারোর এতটুকু ক্ষতি করবে বলে তো আমার মনে হয় না। উনি বেশ মিশুকে একজন ভালো মানুষ। আর মায়ের যদি খুন করার থাকতো তাহলে তোর এতগুলো বছর অপেক্ষা করতেন না। আর বাকি রইলাম আমি। আমাকে আপনি সন্দেহ করতেই পারেন, তবে আমার সঙ্গে কখনোই বাজে ব্যবহার উনি করেননি। আমিও খুব একটা মিশতে চাইনি কখনো। আর বাকি থাকে আমার কাকা শ্বশুরের ছেলে পল্টু। সে বেচারা এ কাজ করতে পারে বলে তো আমার মনে হয় না। এসব ভাবতে ভাবতে আমি গত রাতে ঘুমোতে পারিনি জানেন। আমার স্থির বিশ্বাস বাইরের কারোরই কাজ এটা। বুঝলাম। আপনাদের পরিচারিকা দুজনের ব্যাপারে কি অভিমত? গোপালদা রাখিদি খুবই ভালো লোক। আমি ওদের নিয়ে এসব ভাবি না। আর তাছাড়া আমার বিয়ের আগে থেকেই ওরা এখানে কাজ করছে। ও আচ্ছা, আপনার বিয়ে কত বছর হয়েছে? 3 বছর। আচ্ছা বেশ, তাহলে আপনাদের সকলেরই মনে হচ্ছে এই খুন বাইরের কেউই করেছে। তবু আমায় সব দিকটাই দেখতে হবে। আচ্ছা উর্মিলা দেবী, আপনার স্বামী যে মালিকের অধীনে প্রথম জীবনে কাজ করতেন, সেই মালিকের ছেলের কোনো যোগাযোগ আছে? যোগাযোগ তো একেবারেই নেই। অত বছর আগের কথা, এখন কোথায় আছে কে জানে। আচ্ছা, অন্তত তার নাম আর পুরো ঠিকানা যদি দিতে পারতেন। নাম দিতে পারি, তবে পুরো ঠিকানা আপনাকে অফিসের পুরনো খাতা থেকেই দেখে নিতে হবে। ও সব কিছুই বড্ড গুছিয়ে রাখতো। আমার বিশ্বাস আপনারা সবই ওই পুরনো খাতা থেকেই পেয়ে যাবেন। বেশ বেশ, বলছিলাম একবার 4 তলায় গেলে ভালো হতো, একটু দেখার দরকার ছিল। উর্মিলা দেবীকে অনুসরণ করে আমরা গিয়ে পৌঁছলাম বাড়ির 4 তলায়। যাকে রক্ষা করার জন্যে এত রক্ষী মজুদ ছিল, তারা এখন আর বাধা সৃষ্টি করবে না। আলিশান বাংলো বাড়ির প্রত্যেকটি চিহ্ন এই 4 তলায় বর্তমান। ঝাড় লণ্ঠন থেকে শুরু করে শৌখিন আসবাবপত্র সবই রয়েছে। বড় বড় খাম্বাগুলোর কোণে অত্যাধুনিক লণ্ঠনের মতো বাতি শোভা পাচ্ছে। দেয়ালের এক কোণে দেখলাম একখানি বীণা রাখা আছে। বুঝলাম ভদ্রলোক সুরমূর্ছনায় আবৃত হতে ভালোবাসতেন। রুদ্র সেটা দেখিয়ে বলল, ওনার কি গান বাজনার শখ ছিল? উর্মিলা দেবী মুখ বেঁকিয়ে বললেন, শখ? ওনার শখ ছিল নারী। এবার যে যা করতো সেসব উনিও শুনতেন, দেখতেন। ভালো করে খুঁজলে আপনি ঘুঙুরও নিশ্চয়ই পাবেন। আবার দাবার বোটও পেতে পারেন, আবার ক্যানভাস। কথা শুনে বুঝলাম এই মহিলার আগে নিজের স্বামীর উপর রাগ, ক্ষোভ, ঘৃণা পোষণ করতে আমি কাউকে দেখিনি। সেই ব্যাপারখানা যদিও সঙ্গত। এইবার আমরা প্রবেশ করলাম উনার বেডরুমে। সুন্দর সাজানো গোছানো ঘর। চারিদিকে ছোট ছোট আলো রয়েছে, যেগুলো আপাতত নেভানো। একখানি সেগুন কাঠের কারুকার্য করা খাট, কাঁচের শোকেস ভর্তি আতরের ডালা, বড় বড় 2টি প্রহরী সম আলমারি, আর একখানি সোফা সেট, যার ডান দিকে একটি টেবিলের উপর গ্রামাফোন রাখা। রুদ্র ধীরে ধীরে সেগুলি দেখতে লাগলো। ভদ্রলোক যে খুব উচ্চমানের শৌখিন লোক ছিলেন, তাতে শিলমোহর দিতে কসরত করতে হয় না। আমার মনে হয় ইনি ব্যবসায়ী না হলে একজন আর্টিস্ট হতেন। কারণ যার ঘরে নানান শিল্পকলার মাধুরীরা হাতছানি দিয়ে থাকে, তিনি অন্তর থেকে শিল্পকে স্নেহ এবং যত্ন দুটোই করে থাকেন। দিবস রজনী যার প্রতি আমাদের অল্প হলেও শ্রদ্ধা থাকে, সেই নিয়ে একটু দিনানিপাত করতে মন চায় বটে। যতই নিজের দায় দায়িত্ব কর্তব্যের বেড়াজালে আপনি বন্দী হয়ে যান না কেন। রুদ্র জিজ্ঞাসা করল, এই ঘরে বাড়ির আর কেউ আসতো? উর্মিলা দেবী বললেন, আর কেউ খাবার দিতে আসে
পারুল বলে একটি মেয়ে, আর তাছাড়া ওনার তো নিত্য নতুন সঙ্গীরা থাকেই, তারাই তো শুধু আসে। এছাড়া বাড়ির আর কেউ? মেয়ে ছেলে কারোর সঙ্গেই তো বনিবনা নেই। আমার তো মনে হয় না ওরা কেউ এখানে আসতো বলে, আর এলেও আমার চোখ এড়িয়ে যেতে পারতো না। ঠিক আছে, এবার তাহলে একটু ক্রাইম স্পটের দিকে যাওয়া যাক। এরপর আমরা বসার ঘর পেরিয়ে গেলাম বাথরুমের দিকে। সাদা দেয়াল, এখনো যার এক কোণে হালকা কালচে রক্তের ছোপ বোঝা যাচ্ছে। বাথটাবখানি একেবারে দেয়ালের নিকটে। সুবিনয় বাবু বললেন, ডেড বডিটা বাথটবের মধ্যে ছিল, তবে দেওয়ালে হেলান দিয়ে। আমরা দেখলাম বাথটাবের পেছন দিকের জানলাখানির কাঁচ ভাঙা। সেই লম্বা জানালা ভেঙে যে কেউ ভেতরে ঢুকে আসতে পারে, তার জন্য কেবল দরকার সামান্য কসরত। নিপাট ভদ্রলোক দিলীপবাবু ছিলেন না, তাই এভাবে তাকে মেরে যাওয়াটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। রুদ্র খুব মন দিয়ে দেখতে লাগলো সবকিছু। পর্যবেক্ষণ শেষ হলে সে জিজ্ঞেস করল, মাথার পেছনে 4টে গুলি লেগেছিল বললেন তো? হ্যাঁ। তাহলে আপাতত এখানে কাজ শেষ। এবার আমি একটু বাড়িতে যাব। কথাবার্তা যা একটু আধটু হয়েছে তাই থাক, আপাতত একটু সময় নেব ভাবার জন্য। কিছু মাথায় এলে যোগাযোগ করছি, কেমন? আর কোথাও তদন্তের জন্য যাওয়ার দরকার পড়লে আমি ফোন করছি। আমরা বেরিয়ে এলাম সেখান থেকে দিলীপবাবুর পুরাতন মালিকের পুরাতন ঠিকানা নিয়ে। সুবিনয় বাবুর গাড়িতে চড়ে ফিরে এলাম বাড়ি। আমরা বেরিয়ে যাবার সময় উর্মিলা দেবী বললেন, দেখুন, সম্পর্ক হয়তো অতটা স্ট্রং ছিল না, কিন্তু তবুও চেষ্টা করবেন খুনিকে খুঁজে বের করার। বাড়িতে এসে রুদ্রকে বললাম, রুদ্র, যতই ঠুনকো হোক সম্পর্ক, আমার মনে হয় ভদ্রমহিলার মধ্যে এখনো একটা কিছু রয়ে গেছে। সেটা ভালোবাসা না হলেও দায়িত্ববোধ হতে পারে। আসলে মেয়েদের সিঁদুরের প্রতি মায়া একটা আছে। পৃথিবীর সবচাইতে শক্ত বেড়াজাল, ব্যারিকেড, বর্ডারদের থেকেও শক্তিশালী ওই লাল গুঁড়োটার ক্ষমতা। ওই জিনিসটা মুছে গেলে মেয়েরা ঠিক থাকতে পারে না। যা বলেছ, তবে ব্যাপারটা কিন্তু বেশ মিস্টেরিয়াস হয়েছে। ভদ্রলোকের মাথায় 4টে গুলি করলো কেউ, তাও আবার 4 তলা বেয়ে বাড়ির বাইরে থেকে কাঁচ কেটে ঢুকে। কেউ কিছু দেখেনি, কেউ কিছু সন্দেহ করেনি। দাঁড়াও, আপাতত সবার সঙ্গে তো আর কথা বলা হলো না। এখনো কেউ যদি বাকি থেকে গেছে, তবে এর মধ্যেই কিছু একটা ভাবতে হবে আমায়। এখন আপাতত আলোচনা একটু বন্ধ রাখো, আমি একটু একলা ভাবি, দেখি সবকটা পয়েন্ট গুঁতি করে কোনো নতুন অ্যাঙ্গেল বের হয় কিনা। হ্যাঁ, তাই দেখো। রুদ্র তারপর সারা বেলা কাটালো ভাবনা চিন্তা করতে করতে। আমি মনে মনে ভাবলাম, কি অদ্ভুত আমাদের নিয়তি। গতবারের কেসটাও একজন বয়স্ক মানুষের বাথরুমে মৃত্যু নিয়ে, এবারেরটাও তাই। মনে হচ্ছে ভগবান খুঁজে খুঁজে একই রকম কেস আমাদের কপালে গুঁজে দিয়েছেন। বড়ুয়া বাড়িতে গিয়ে যা বুঝলাম, খুব জটিল মনস্তত্ত্বের ঘেরাটোপে আটকে রয়েছেন সকলে। বাড়ির কেউ যে খুন করবে, তার মোটিভ কি? তিনি নতুন কিছু করেননি, কোথাও নতুন ঝামেলাও করেননি, শুধুমাত্র নিজের নিত্য নৈমিত্তিক নোংরামিতেই গা ভাসিয়েছিলেন, আর তাতেই ঘটে গেল চরম পরিণতি। উফ, বাস্তবে যা ঘটে তা সাহিত্যের কল্পনাপ্রবণ মানুষের পক্ষেও কল্পনা করা দুষ্কর বটে। সেদিনটা কেটে গেল চুপচাপ ভাবনায়। আমাদের ঘরের সামনে একখানা পুরনো গাছ কাটা হচ্ছে, তাই সারাদিন বিভিন্ন আওয়াজ হয়েই চলেছে। শুনলাম গাছটা আর বেঁচে নেই,
আর সেটা বড্ড বিরক্ত করছে আশেপাশের মানুষদের। তবে এই এত বড় গাছখানা কেটে ফেলার ফলে ক্ষতি হয়েছে অনেকগুলি পথ হারিয়ে ফেলা কাঠবিড়ালির, কিংবা নিজের পরিশ্রমে বাসা বানানো বাবুইয়ের। কতগুলো পাখি চোখের জল ফেলতে ফেলতে উড়ে গেল অন্য বাসার খোঁজে। এটাই তো আমার শহর। এখন চারিদিকে উচ্ছেদ জিনিসটাই সবচাইতে বেশি গড়ে তোলার পরিবর্তে। ভাবনাগুলোর সুতো গাছের মোটা ডালের মতো কেটে গেল বড় লোহার করাত দিয়ে। কিছু মেশিনপত্র আনা হয়েছে। অনেক বাড়ি থেকে লোকে বেরিয়ে এসে হাসি মুখে দেখছেন গাছ কাটা। না জানি এর মধ্যে কতজন এত আনন্দ নিয়ে গাছ লাগানো দেখবেন। জানালার শিকগুলোর মাঝে চোখ রেখে এসব দেখতে দেখতেই রুদ্রর গলা পেলাম। এই যে বৃশ্চিক, আজকে আরেকবার যেতে হবে ওখানে, তবে তার আগে থানায় যাব। টেলিফোনে কথা হলো সুবিনয় বাবুর সঙ্গে, দেখি কত দূর কি এগোয়। খাওয়া দাওয়া সেরে দুজনে আবার রওনা দিলাম থানার দিকে। সুবিনয় বাবুর কাছে পৌঁছতেই শুনলাম আপাতত একজন রাজনৈতিক নেতাকে নিয়ে নাকি উনি ব্যস্ত আছেন। তাই আমরা দুজন একটু অপেক্ষা করে তারপর দেখা পেলাম ওনার। ভদ্রলোক মাথার টুপি নামিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, বাপ রে বাপ, কত যে চাপ সামলাতে হয় না মশাই। রুদ্র জিজ্ঞাসা করল, কেন, কি হলো আবার? আর বলবেন না, চাপ কি আমার কম নাকি? এই যে দেখছেন, ইনি একজন বড় নেতা আর কি। দিলীপ বড়ুয়া এনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এমনিতে থানায় বড়বাবু নেই, তার মধ্যে সবটা আমায় ম্যানেজ করতে হলো। খুব চাপ, বুঝতে পারছেন? বুঝলাম। কেসটা তাড়াতাড়ি দেখার জন্য এসেছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, ওই আর কি। তবে এভাবে থানায় চলে আসবেন বুঝিনি। খুব ঘনিষ্ঠই হবে তাহলে। এনার একবার ব্যাকগ্রাউন্ডটা চেক করবো নাকি? এত বড় ক্ষমতাশালী ব্যক্তি হঠাৎ নিজে থানায় চলে এলেন, তাও আবার রিকোয়েস্ট করতে। হ্যাঁ, করে দেখতেই পারেন। এখনো তো হাতে তেমন কিছু আসেনি, দেখলে ক্ষতি কি। আচ্ছা, যেটা বলছিলাম, আপনি কিছু পেলেন ভাবনা চিন্তা করে? যত ভাবছি ততই গুলিয়ে যাচ্ছে আমার। কালকে তো তেমন কিছুই পেলাম না বাথরুমে, আর বাকি সিকিউরিটিদের সঙ্গে কথা বলাও হলো না। আজকে ইচ্ছা আছে একবার বাকি দুজনের সঙ্গে কথা বলে নেওয়ার। ওদের সঙ্গে কথা বলে তেমন কিছু পাবেন কি? তার থেকে একটু বাই দ্য বুক চললে হয় না? মানে ধরুন, দিলীপ বড়ুয়ার অ্যান্টি যারা ছিলেন তাদের স্ক্রুটিনি করলে কেমন হয়? খারাপ কিছুই হয় না। আপনি আপনার মতন তদন্ত চালান, আমি আমার মতো চালাই। কিন্তু ওই বাড়ির লোকেদের মধ্যেই কি খুনি লুকিয়ে আছে? আপনি কি আমায় এটা বলতে পারবেন? না, সেটা তো আর বলতে পারি না। খুনি এখানে দুটো জিনিস ছেড়ে গেছে। এক, জানলার ভাঙা কাঁচ, আর দুই, একটি ইউজলেস ফিঙ্গারপ্রিন্ট। তবে সেটাকে এখনই ইউজলেস বলাটা ভুল, কারণ সেটা একটা নতুন অ্যাঙ্গেল দিয়ে যেতে পারে আমাদের। তাই বুঝি? এমনটা কেন? দেখুন, ওটার কোনো না কোনো সিগনিফিকেন্স নিশ্চয়ই আছে। তাহলে নেহাত এমনি এমনি ওই আঙুলের ছাপ ছেড়ে যেত না কেউ। দিলীপবাবুর ভাই সুবীর বড়ুয়ার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার একটা তাৎপর্য আছে। এটা একটা স্টেটমেন্ট, এটা একটা মেটাফর। আপনি কি খোঁজ নিতে পারবেন ওনার কার ক্র্যাশ কীভাবে হয়েছিল, কোথায় হয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই, তবে একটু সময় লাগবে। নিন, সময় নিন, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, আজকে ওই বাড়িতে যাওয়ার পর একটু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেতে হবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট কেন? দিলীপ বড়ুয়ার প্রাক্তন মালিক আগে ওখানেই থাকতেন। এখন কোথায় থাকে তারা, সেটাই জানবার বিষয়। বেশ বেশ, আমি এক্ষুনি গাড়ি বের করতে বলছি। গাড়ি বের হলে পর আমরা তিনজনে তাতে চড়ে বসলাম। মৃদুমন্দ হাওয়া খেতে খেতে আমরা আবার পৌঁছলাম দিলীপ বাবুর বাড়িতে। সদর দরজা এখন আমাদের জন্যে সর্বদাই খোলা। আজকেও গত দিনের মতোই সদস্য সংখ্যা রয়েছে বাড়িতে। তবে আজকে সিকিউরিটি আছে বাকি দুজন। একজনের নাম বিশু আর আরেকজনের নাম শিবু। এই দুজন আজ রয়েছে বাড়ির দায়িত্বে। উর্মিলা দেবী আমাদের দেখে বললেন, কি ব্যাপার, কোনো গতি হলো? না, আপাতত গতি প্রকৃতি নিয়ে একটু ধন্দে আছি বই কি, তবে আপনি চিন্তা করবেন না।
আমরা কোনো না কোনোভাবে ব্যাপারটা শেষ দেখে ছাড়বো। আচ্ছা, বলছি যে পল্টুর সঙ্গে কখন দেখা করা সম্ভব? পল্টু তো স্কুলে যায় এ সময়। আপনাদের ওর সঙ্গে দেখা করতে হলে তো অনেক অপেক্ষা করতে হবে। কিংবা আজ তো সন্ধ্যেবেলা ওর পড়া নেই, আজ সন্ধ্যায় একবার না হয় আসুন। বেশ বেশ, আমি এই বাকি 2 সিকিউরিটির সঙ্গে কিছু কথা বলতে চাই ম্যাডাম, আপনার আপত্তি যদি না থাকে। ও মা, নিশ্চয় নিশ্চয়। এই যে এই দুজন হলো বিশু আর শিবু, তোমরা একটু এদিকে এসো। শিবু আর বিশু দুজনে আমাদের সামনে এলো। তারপর রুদ্রর কথায় ওরা আমাদের সামনে 2টি চেয়ারে বসল। শিবু লোকটা গায়ে গতরে বেশ পালোয়ান টাইপের, মোটা চওড়া হাত, ঠিক যেন ছাতির মতো। অপরদিকে বিশু অপেক্ষাকৃত রোগা, কিন্তু তার হাতের সর্বত্র শিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখেই বোঝা যায় লিকপিকে হলেও লোকটা শক্তিশালী। বেশ কিছুক্ষণ একটু বসে নিয়ে তারপর রুদ্র জিজ্ঞাসাবাদ শুরু করলো। তোমাদের সঙ্গে আগে কথা হয়নি, গতকাল তোমরা ছিলে না, তাই? যাই হোক, তুমি বিশু আর তুমি শিবু, তাই তো? বিশু ও শিবু মাথা নাড়ল ক্রমান্বয়ে। তাদের চোখ মুখ স্থির, একটু ভয় মুখাবয়বে পরিষ্কার ফুটে উঠেছে। রুদ্র প্রশ্ন করল, প্রথমে শিবুকে প্রশ্ন করছি। আচ্ছা শিবু, তুমি সেই সময় বাইরে চায়ের দোকানে ছিলে, তাই তো? শিবু উত্তর করে, হ্যাঁ। তোমার সঙ্গে কে ছিল? সালমান। ও হ্যাঁ, তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে বটে। চায়ের দোকানটাই পাড়ার মোড়ে, তাই তো? আগে হ্যাঁ স্যার। ওদের আড্ডা দেওয়ার পর কি হয়? সালমানের সঙ্গে চা বিস্কুট খেতে খেতে গল্প করছিলাম। এমনিতে আমাদের কাজ ছিল আরেকটু রাতের দিকে। তারপর আড্ডা দিয়ে এখানে এসে শুনি এই অবস্থা। তার মানে আনুমানিক যে সময় খুন হয়েছে সে সময় তুমি বাড়িতে উপস্থিত ছিলেন না, তাই তো? হ্যাঁ স্যার। বুঝলাম। আর বিশু, তোমার কি খবর? বিশু এবার উত্তর দিল, আমি তো বাড়ি চলে গিয়েছিলাম শরীর খারাপ ছিল বলে। এখানে সবাই সেটা জানে। তো বাড়ি যাওয়ার কোনো জরুরি কারণ ছিল কি? জরুরি কারণ বলতে তেমন কিছুই নয় স্যার। আমার শরীরটা আসলে ভালো ছিল না এমনিতেই। তারপর বাবার শরীরটাও খারাপ থাকার জন্য একটু জলদি জলদি চলে গেছিলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কসবা। বেশ, ঠিকানাটা দাও, নোট করে রাখি। বলে বিশুর দেওয়া ঠিকানাখানি নোট করে রাখলো রুদ্র। ফের জিজ্ঞেস করলো, তুমি কটা নাগাদ বাড়ি গিয়েছিলে? সময় তো দেখিনি, তবে যেতে যেতে তো সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধে না রাত, কোনটা? অত তফাৎ তো বুঝি না। বেশ, তা তোমাদের কি কারোর উপর সন্দেহ হয়? সন্দেহ কার উপর করব? আমরা তো এখানে কাজ করি। আমরা সবাই স্যারের চামচা ছিলাম, আমাদের মধ্যে তো আর কেউ করবে না। আমি তো বাইরের লোক ভেতরের লোক আলাদা করে বলিনি, তুমি শুধু ভেতরের লোকের কথা ভাবছো। এমন তো হতেই পারে যে বাইরের লোকে ওনাকে খুন করেছে। হ্যাঁ, মানে বাইরের লোক হতেই পারে। তাহলে? জানি না স্যার, আমি তো বলতে পারবো না। এমন সময় শিবু বলে উঠল, স্যার আমার মনে হয় ওই অশ্বিনী পণ্ডিতের দিকটা আপনি একবার দেখতে পারেন। রুদ্র ভুরু সামান্য কুঁচকে বলল, অশ্বিনী পণ্ডিত? ইনি আবার কে? আচ্ছা স্যার, একজন বিজনেসম্যান। আমাদের দিলীপ স্যারের সাথে একটু ঝামেলা হয়েছিল কিছু মাস আগে। বেশ, আমি মাথায় রাখলাম। এই ঝামেলা সম্পর্কে কিছু জানো? কোন একটা ডিল নিয়ে কিছু ঘাবলা করেছিলেন দিলীপ স্যার। সেই অশ্বিনী স্যার সেটা ধরতে পেরে খুব অপমান করেছিল। বুঝলাম। আর আর কিছু বলতে চাও তোমরা? না স্যার, আর কিছু নয় আপাতত। বেশ, তোমরা কাজ করো, তবে শহর ছেড়ে কোথাও এখন কিন্তু যাবে না, কেস শেষ হওয়া অবধি। মনে রাখো, নিজের ওপর সন্দেহ বাড়ালে পুলিশ ছোঁবে, আর পুলিশ ছুঁলে কত ঘা তা নিশ্চয়ই মনে আছে।
এইটুকু বলে আর সামান্য কিছু কথাবার্তা বাড়ির লোকেদের সঙ্গে বলে আমি আর রুদ্র বেরিয়ে এলাম। এবার গন্তব্য হরিশ চ্যাটার্জি স্ট্রিট। দিলীপবাবুর প্রাক্তন মালিকের ছেলের নাম সনাতন পাঁজা। সনাতনবাবু নাকি এখন একজন বেসরকারি বেতনভুক্ত কর্মচারী। ভাগ্যের চাকা হয়তো একেই বলে। বাপ লোকের ঘাম নিংড়ে মায়না দিতেন, আর তার ছেলে কিনা ঘাম নিংড়ে অপরের হাত থেকে মায়না নেয়। আপাতত দিলীপবাবুর ভাগ্যকে সোনার চামচ বলেই আমি অভিহিত করতে চাই। ভদ্রলোক লাকি শব্দটার পেটেন্ট নিয়ে জন্মেছিলেন বটে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উল্লেখিত বাড়িটি ভ্রমণ করবার পর আমরা অবগত হলাম এখানে সনাতন পাঁজা বলে কেউ আর থাকেন না। সেখানে এখন নতুন পরিবার থাকেন। সনাতনবাবু আজ থেকে 20 বছর আগে বাড়ি বিক্রি করে পগার পার হয়েছেন। তবে এই শহরে উনি কোথাও না কোথাও আছেন সে সম্পর্কে নিশ্চিত করলেন সেই বাড়ির লোকেরা। কোনো সম্ভাব্য ঠিকানা বলতে না পারলেও সনাতনবাবুর খুড়তুতো ভাই পার্থ কুণ্ডুর খবর পেলাম। একজন মুদি দোকান ব্যবসায়ী হিসেবে পার্ক সার্কাসে বেশ ভালোই নাম করেছেন পার্থবাবু। তার দোকানেই বিবিধের মাঝে মিলনও মহান হচ্ছে। একসঙ্গে সকল মানুষ মুসুর ডাল, মুগ ডাল থেকে সিমুই, বাসমতি চাল সবই কিনছেন। উফ, এসব দৌড়াদৌড়িতে ছোট্ট মিষ্টি করে বানানো ভুঁড়িখানা আর জ্যান্ত থাকবে না দেখছি। এসব গোয়েন্দাগিরির পিছু করতে গেলে আবার এসব না করলেও চলে না। গপ্পের মতন ঘরে বসে বসে কেস সলভ তো আর বাস্তবে হয় না। তার জন্যে গতর নাড়াতে হয়, দৌড়ঝাঁপ করতে হয়। যেখানে যার নাম ধাম পাওয়া যাবে, যার ঠিকানা পাওয়া যাবে, তার বাড়িতে পৌঁছে যেতে হয়। তাহলেই না পাওয়া যাবে রহস্যের হদিশ। পার্থবাবু পুলিশ দেখে একটু ভয় পেলেন মনে হলো। তবে আমরা লোকাল নই সেটা হয়তো বুঝতে পারেননি প্রথমে। দোকান ফেলে রেখে আমাদের কাছে এসে নিচু স্বরে বিড়বিড় করে বললেন, কি হলো স্যার, এই মাসেরটা তো পাঠিয়ে দিয়েছি। এই মাসের কিসের কথা হচ্ছে সে সম্পর্কে আমরা অবগত নই। তবে এইসব মাসোহারা প্রথা শুনে রুদ্র যে খোঁচে যাবে সে আমি শতভাগ নিশ্চিত। রুদ্র বলল, আমরা কোনো মাসোহারা নিয়ে কথা বলতে আসিনি। এসব আপনি লোকাল অফিসারের সঙ্গে বুঝে নেবেন। আমরা এসেছি অন্য একটা কারণে। অন্য একটা কারণ? কি কারণ? আপনার দাদা সনাতন পাঁজা এখন কোথায় থাকেন? সনাতন দা? কেন, কি হয়েছে? তেমন কিছু না, একটা মার্ডার কেসের তদন্তের জন্য জিজ্ঞাসা করছি। ওনার গত 20 বছরের তথ্য আমাদের কাছে নেই। দাদা তো এখন বেহালার দিকে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। বউ ছেড়ে চলে গেছে। বয়স্ক লোক, একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। সে আবার মার্ডার কেসে জড়ালো কি করে? না না, উনি জড়াননি। আমরা জাস্ট একটু কথা বলতে চাই ওনার সঙ্গে। আচ্ছা বেশ, বেহালা আদর্শনগরে বলে পুরো ঠিকানাটা দিতে থাকলেন ভদ্রলোক। সুবিনয়বাবু বললেন, এই লোক কি খুনের সঙ্গে জড়িয়ে থাকতে পারে? সম্ভাবনা লেস দ্যান এভরিথিং। তবু আমি একবার কথা বলতে চাই। শুনে মনে হয় না একজন বয়স্ক মানুষ এই বয়সে আর দৌড়ঝাঁপ করে খুন করবে বলে, বাট তবুও। আমি বললাম, আমার কথা যদি শোনো তাহলে আজকে আর যেও না। বেকার বেকার এতটা দৌড়ঝাঁপ করেছি, আজ আর বেকারত্বের কাজ করব না। বলছো? তাহলে বাড়ি গিয়ে ঘুম দিলে কাজ হবে নাকি? হতেও পারে। দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছ বৃশ্চিক, বড্ড অলস হয়ে যাচ্ছ। ওয়ার্কআউট তো করো না, এই করে করে চেহারাটাও বিগড়ে যাচ্ছে। ইস, বাঙালির আবার ওয়ার্কআউট! আর ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটাই তো আমার ওয়ার্কআউট। কত বড় বড় বিল্ডিং থেকে ঝাঁপ মারি জানো? রুদ্র হেসে উঠল। তারপর হঠাৎ করেই সে যেন চুপ হয়ে গেল। কিছু একটা সে ভাবছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? আমি অজান্তে কিছু সলভ করে দিলাম নাকি? ওদের বাথরুমের কাঁচের পাশেই একখানা পাইপ ছিল।
যেটা দিয়ে কেউ উঠে যেতে পারে একেবারে 4 তলার বাথরুম অব্দি। যদি সেটাই ধরে নিই তাহলে বলতে হবে 1 ওয়ে এন্ট্রি হয়েছে, কিন্তু এক্সিট কখন হলো? ঝাঁপ মেরে। আমি হেসে ফেললাম ওর কথা শুনে। হেসে বললাম, তুমি নির্ঘাত পাগল হয়েছ রুদ্র। 4 তলা থেকে ঝাঁপ মারবে এমন পাগল এই বাংলাদেশে কে আছে? একান্ত আত্মহত্যা করতে চাইলে সে করতেই পারে। না না বৃশ্চিক, আত্মহত্যা নয়, একটা পারফেক্ট জাম্প। মাই গড, পারফেক্ট জাম্প। তুমি ধন্য, তোমার স্বপ্ন ওয়ার্কআউটের জয় হোক। তুমি আরো উন্নতি করো স্বপ্নের ব্যায়ামাগারে। আপাতত কেসের গান্ধারী চোখের কাপড় তুলেছ, একটা আলো দেখা যাচ্ছে। তবে যাকে দেখছি সে দুর্যোধন নয়, বরং। একদিন পর। আজকে একটু ছেঁটে ফোটা বৃষ্টি হচ্ছে। নিরলস পরিশ্রম চলেছে আজ ছাতা মাথায় দিয়ে। আমি সবে ঘরে বসলাম। কেস সলভড। এই কেসের গল্পটি আমি আলাদা করে সময় নিয়ে লিখব, বুঝলেন? গতকাল থেকে আজ সন্ধে অবধি একটা রাজধানী ছুটে চলেছে আমার, রুদ্র আর সুবিনয় বাবুর টিমের উপর দিয়ে। কিন্তু সবচাইতে অবাক হবেন জানলে, এই কেসে রুদ্রপ্রিয়গিরি ফেল করেছে। ফেল করেছে শুনে খারাপ লাগছে বুঝি? হ্যাঁ, রুদ্র ফেল করেছে ক্রিমিনালকে ধরতে। আপাতত এমনটাই জানিয়েছে সে সুবিনয় বাবুকে। আমি রুদ্রকে বললাম, এই প্রথমবার হেরেও খুশি হয়েছে মনে হচ্ছে। রুদ্র হেসে বলল, খুশি? হ্যাঁ, তা একটু খুশি হয়েছি বটে। খুশি না হলে চলবে কি করে বলো? এই কেসটাই নিজেকে হিরো প্রতিপন্ন করে বেশি ভালো লাগছে। আমারও মনে হয় তোমার এই সিদ্ধান্তটাই বেটার। আমাদের মাঝে মাঝে এমন কিছু জায়গায় এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় যেগুলো সম্পর্কে আমাদের নিজেদের মধ্যেই দ্বিধা থাকে। আদৌ এগুলো ঠিকঠাক সিদ্ধান্ত তো, নাকি এটাও একটা ভুল? এই ঠিক ভুলের দ্বন্দ্বে পড়ে আখেরে সঠিকটাকে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যাই হোক, তাহলে লিখতে বসে যাই তোমার এই রহস্য সমাধানের কাহিনী। আচ্ছা, সবটা কি লিখবো নাকি এটা তুমি গোপন রাখতে চাও? হ্যাঁ, লেখো লেখো। তবে তোমার শ্রোতা, এই তোরই পাঠকদের বলো যাতে তারা কারোর কাছে এই নিয়ে বেশি গল্প না করে। সে নিয়ে চিন্তা করো না। এতদিনে একটা বিশ্বস্ত শ্রোতা থরি পাঠক গোষ্ঠী আমরা পেয়েছি। এই নিয়ে আপাতত কোনো চাপ হবে না বলেই আশা করি। বেশ বেশ, তাহলে লিখেই ফেলো। গতকাল পার্থবাবুর দোকান থেকে আমরা সরাসরি বাড়ি ফিরে আসিনি, বরং আরেকবার একটা তদন্তের স্বার্থে রুদ্র গিয়েছিল বড়ুয়া বাড়িতে। আমাদের আবার আসতে দেখে বড্ড অবাক হয়ে গেলেন ওনারা। রোহিণী বললেন, কি ব্যাপার, আপনারা আবার এলেন যে? এই তো কিছুক্ষণ আগেই তো এসেছিলেন। মাফ করবেন, তবে একবার আমার দেখা দরকার 4 তলাটা। একটা জিনিস হয়তো পেলেও পেতে পারি। বলা মাত্র ওদের অপেক্ষা না করেই রুদ্র হন্তদন্ত হয়ে দৌড়তে শুরু করল 4 তলার দিকে। তাকে বাধা দেওয়ার কেউ নেই। আমরাও তার পিছন পিছন গেলাম। রুদ্ধশ্বাসে 4 তলা অবধি দৌড়ে আমার প্রাণ ওষ্ঠাগত। হাঁপাতে হাঁপাতে 4 তলা পৌঁছে রুদ্র সোজা ঢুকে গেল বাথরুমের দিকে। তারপর মন দিয়ে কাঁচ কাটার অংশটা দেখল। তারপর সেখান থেকে বেরিয়ে ব্যালকনির দিকে গেল। আমি আর সুবিনয়বাবু কুকুরের মতো জিভ বের করে একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। এই পাগল কি করে কিছুই আমাদের বোধগম্য হয় না। আমরা ওর পিছন পিছন ক্লুলেস হয়ে দৌড়ে যাচ্ছি। ব্যালকনির ধারে গিয়ে নিচে চোখ রাখল সে। তারপর মৃদু একটা হাসি ফুটিয়ে উঁকি দিল নিজেকে ঝুলিয়ে। আমি আঁতকে উঠে বললাম, এই এই পড়ে যাবে তো। রুদ্র কিছু বলল না। এইবার সেখান থেকে নেমে সোজা দোতলায় চলে এলো। দৌড়ে দৌড়ে
রোহিণীর ঘর দিয়ে ঢুকে তার বড় ব্যালকানিতে চলে গেল। ব্যালকানিটা বেশ বড় আর চওড়া। একপাশে সুন্দর গাছের টব দিয়ে ছোট্ট বাগান মতো করা আছে। রুদ্র মাটিতে হাত দিয়ে টিপল, কান পাতল, একটু শুকলোও বটে। সুবিনয়বাবু টিপ্পনি কেটে বললেন, স্নিফিং ডগদেরও হার মানাবেন আপনার বন্ধু। আমিও একই রকম ভঙ্গিতে হেসে বললাম, সঙ্গে আপনাদের ডিপার্টমেন্টকেও। ভদ্রলোকের মুখের হাসি মলিন হয়ে গেল। রুদ্র এবার সেখান থেকে উঠে এগিয়ে এলো ভদ্র মানুষের মতো। একটা কিছু সে বুঝতে পেরেছে, আমি শিওর। আমি এবার ব্যালকনি থেকে উপর দিকে তাকালাম। এখান থেকে ঝাঁপ মারার ঝুঁকি কজন সুস্থ স্বাভাবিক মানুষ নেবেন তা আমি জানি না, তবে আমি যে এরকম স্টান্ট থেকে শত সহস্র হাত দূরে থাকব সে সম্পর্কে বাজি রাখতে পারি। 4 তলা থেকে 2 তলায় ঝাঁপ মারা মানে নিজের হাত পা ভাঙা। নেহাত কম দূরত্ব নয় এই 2টি তলার মধ্যে। রুদ্রকে প্রশ্ন করলাম, খুনি কি প্রতিবন্ধী কাট করাতে উৎসাহী? হতেও পারে, বাসের ভাড়া দিতে হবে না তাহলে। উফ, হেয়ালি করো না। হেয়ালের উত্তর হেয়ালি হয়, সোজা প্রশ্নে সোজা উত্তর পাবে। হ্যাঁ, বেশ বেশ মানছি। এবার বলো। এখন না, বাড়ি গিয়ে। আমি এখন একটু এনাদের সঙ্গে কথা বলবো। রুদ্র এবার সোজা রোহিণীর সামনে গিয়ে প্রশ্ন করল, আপনার স্বামী কোথায় কাজ করেন রোহিণী দেবী? রোহিণী হালকা ইতস্তত হয়ে বললেন, বিমা দপ্তরে। সরকারি? হ্যাঁ, নিশ্চয়ই। কোথায়? মমিনপুরে। একদিনও তো তাকে দেখলাম না। আর আপনার দাদা? বালিগঞ্জেই ব্যবসা আছে। ও, কিসের? শাড়ির। এছাড়াও ওই আরো 2-1টা দোকান আছে কলকাতায়। আপনার খুড়তুতো ভাই পল্টু আজ সন্ধ্যায় থাকবে? না না, পড়া আছে। আজ পড়া ক্যান্সেল, আজকে তাকে থাকতে হবে, আমার দরকার। বলে এবার সুবিনয় বাবুর দিকে তাকিয়ে বলল, সুবিনয় বাবু, আজ সন্ধ্যাবেলা সব কাজ ফেলে চলে আসুন আমার বাড়ি। আজকে এখানে একবার আসতেই হবে সন্ধ্যাবেলা, নাহলে আপনি আপনার কালপ্রিট পাবেন না। আর রোহিণী দেবী, আপনার দাদা আর হাজবেন্ডকে থাকতে বলবেন অবশ্যই। বলে গট গট করে বেরিয়ে গেল রুদ্র। আমি হালকা নমস্কার দেখিয়েই ওর পিছু পিছু বেরিয়ে এলাম। অভিজাত বাড়িতে আভিজাত দেখিয়ে বেরিয়ে আসায় একটা রাজা রাজা ব্যাপার রয়েছে। বেরিয়ে রুদ্রকে জিজ্ঞেস করলাম, কি হে, এভাবে ছোটাছুটি করছো যে? কি কি বুঝলে বলো তো? বুঝেছি শুধু ঝাঁপ মারা, কে কেন কখন ঝাঁপ মেরেছে সেটা এখনো ধোঁয়াশা। তবে আমি শিওর আমার আর বেশি সময় লাগবে না। এখন বাড়ি চলো। নিঃশব্দে কাটল কয়েকটা মুহূর্ত। মুখে একেবারে কুলুপ এঁটে আমার বন্ধু রুদ্র বাড়ি অবধি পৌঁছালো। একটা কথা অবধি বলল না। ঘরে ঢুকেই স্নান করে চুপচাপ একটা ঘরে দরজা দিয়ে বসে রইল। আমি জানি ও ঘুমাচ্ছে না, ও ভাবছে। আমার আর ভাবনা চিন্তা করে অযথা নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। সে যা ভাবে ভাবুক গিয়ে। আমি চুপচাপ আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। অনেক জিনিসপত্র পড়ে রয়েছে যেগুলো করা হয়নি। এখন আবার নতুন করে কেস নিয়ে ভাবা সম্ভব নয় আমার পক্ষে। বেলায় খাওয়া সেরে একটু ভাত ঘুম দেওয়াটা আমার বরাবরের অভ্যেস। সে বেটা আমার ঘুম ভাঙিয়ে টেনে নিয়ে গেল প্রথমে বিশুর বাড়ির ঠিকানায়। আমাদের সঙ্গে অফিসের সুবিনয় বাবুও ছিলেন। সেখানে গিয়ে যা হলো ছোট করে বলি। বিশুর মায়ের মুখে শুনলাম দিলীপ বাবুর মৃত্যুর দিন সারা রাত বিশু বাড়িতে যায়নি। সে কোথায় ছিল সেটাও জানেন না তিনি। পরদিন সকালে নাকি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে। ছেলেকে বেশি কথা জিজ্ঞেস করলে বকা দেয়, তাই তিনিও আর বেশি ঘাটাননি। বিশুর পাড়ার বন্ধুদের কাছে গেলাম, তারাও কিছু বলতে পারল না। তবে সেখানে একজন
চাচার থেকে একটা খবর পেলাম, বিশু নাকি 2 নম্বরে কিছু একটা কাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল একবার। তারপর কিছু টাকা পয়সা দিয়ে ছাড়ানো হয় ওকে। খাতা অবধি নাম যায়নি, কিন্তু সেই 2 নম্বরই ব্যবসা সম্পর্কে আর বেশি কিছুই বলতে পারে না সে। রুদ্র বলল, বিশু মিথ্যে কথা কেন বলল? এর পিছনে কারণ কি? সুবিনয় বাবু বললেন, আপনি বলেন তো, লোক লাগাই ওর পেছনে। কাজটা শুভ, দেরি করবেন না। ব্যাস, সঙ্গে সঙ্গে অফিসারের নির্দেশে 4 চক্ষু লেগে গেল বিশুর পিছনে। তবে রুদ্রর হাবভাব এমন যেন একটু বাদেই সবটা সে বের করে আনবে। আমায় বলল, রুটিন অনুযায়ী এবার সনাতন পাজার খোঁজে যাওয়ার কথা। কিন্তু সে তো অনেক দূর হয়ে যাবে, ওদিকে আবার যাবেন? বড়ুয়া বাড়ির লোকেরা আবার আপনার অপেক্ষা করে আছে। করতে দিন, অপেক্ষা করতে দিন। ওদের একটু অপেক্ষা করিয়ে রাখবো বলেই তো ফোন দিয়ে এটেছি। অপেক্ষা করুক ওরা, এমনটাই রুদ্রর মতামত। আমরা এবার সনাতন পাঁজার বাড়ি ছুটলাম। গাড়ি বাগিয়ে বেহালা সরসোনা ছাড়িয়ে ভেতর দিকে আদর্শনগর পৌঁছলাম। নিস্তব্ধ জায়গাটা শহরের বাইরে কেমন গুটি সুটি মেরে রয়েছে পোষ্য বিড়ালের মতো। সে ম্যাও করে না, ঘ্যাও করে না। তো সেই নীরব অঞ্চলের অত্যন্ত নীরব একটি বাসায় ঘাঁটি গেড়ে রয়েছেন সনাতন পাঁজা। বয়স্ক লোকটা জীবনে এমন একখানা ঘা খেয়ে লোকচক্ষুর আড়ালে পালিয়ে গেছেন একেবারে। আমরা গিয়ে উপস্থিত হতেই তিনি বেরিয়ে এসে বললেন, কে চাই? রুদ্র জিজ্ঞেস করল, সনাতন পাঁজা বলে কি কেউ এখানে থাকে? লোকটার চোখ মুখ কেমন যেন বদলে গেল এই কথা শুনে। তিনি চোখ কটকট করে বললেন, কেন, কে দরকার তার সাথে? ও, আপনি সনাতন বাবু, নমস্কার। আমরা একটা খুনের তদন্তে আপনার সাহায্য নিতে এসেছিলাম। আমি যে সনাতন, আপনাকে কে বলল? আরে বাদ দিন না, দিলীপ বড়ুয়া, আপনার দুঃস্বপ্নের বাস্তবতা। খুন হয়েছে। ভদ্রলোকের 2 চোখে তখন আচমকা লটারি জেতার আনন্দ ফুটে উঠল। তিনি উত্তেজিত হয়ে বললেন, কে মারা গেছে? আগে হ্যাঁ, আমরা শুনেছি ওনার জীবন সম্পর্কে, তবুও আপনার কাছে কিছু শুনতে চাই। আসুন আসুন বলে তিনি আমাদের ঘরের ভেতরে নিয়ে গেলেন। ছোটখাটো একটা ঘরে আপাতত রয়েছেন তিনি। নিজের যাবতীয় জিনিসপত্র একটি ঘরের মধ্যে কোনো মতে ঢুকিয়ে রেখেছেন, আর বাইরে রান্না বান্না চলছে সম্ভবত। এইভাবে জোগাড়যন্ত্র করেই বানিয়েছেন নিজের ছোট্ট সংসার। একলা মানুষ, আর কি বা লাগবে? ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, তো বলুন বলুন, আপনারা কি জানতে চান? আসলে আমরা সবটাই শুনেছি। আপনার সঙ্গে দিলীপ বড়ুয়ার কি কি হয়েছিল, কিন্তু আমার মনে হয় ওনার মৃত্যুর পিছনে একটা বড় কোনো ব্যাপার আছে। ওনার সম্পর্কে আপনি এমন কিছু বলতে পারবেন যেটা খুবই অদ্ভুত, কিংবা আপনার মনে এখনো দাগ কেটে রয়েছে। কারণ ওনার ক্ষতি হওয়ার যা যা মোটিভ আছে তার একটাও কার্যকর হচ্ছে না, এই কারণে যে রিসেন্ট উনি কারোর সঙ্গে এমনভাবে জড়িয়ে যাননি যার ফলে কেউ ওনার মার্ডার করে দেবে। তাহলে নিশ্চয়ই এমন একটা অ্যাঙ্গেল এখানে রয়েছে যেটা আমরা মিস করে ফেলেছি। তাই? কিন্তু আমি ওই হারামজাদা সম্পর্কে বেশি কিছু জানি না। একটা ধাপ্পাবাজ অমানুষ ভণ্ড লোক ওই দিলীপ। আমার বাবার থেকে যেভাবে... দেখুন, এই কাহিনী আমরা আগেই শুনেছি, সেজন্য আমরা যথেষ্ট দুঃখিত। কিন্তু আপাতত যদি একটু পয়েন্টে ফোকাস করেন। দেখুন, অত আগেকার পরিচয়, ওর সম্পর্কে কিছুই আর মনে নেই। ওর সঙ্গে বিশেষ মেলামেশা তো করিনি, তবে কর্মঠ ছিল। এসব নয় মশাই, এমন একটা পয়েন্ট লাগবে আমার যেটা সম্পূর্ণ দিকটাই বদলে দিতে পারে। দেখুন, বলে রুদ্র সম্পূর্ণ খুনের বিবরণ
বর্ণনা করল। এই শুনে ভদ্রলোক বললেন, তাহলে এটা একটা জটিল কেস। এখন কিলার নিশ্চয়ই কোনোভাবে প্রতিশোধ তুলতে চাইছে ওই ক্র্যাশের। হ্যাঁ, হতে পারে, কিন্তু এখনই কেন? গত 2 বছরে নয় কেন? সেটাই খোঁজ করতে হবে আপনাকে। তবে দুঃখিত, আমার এই বুড়ো বয়সে এর বেশি আর কিছু মাথায় নেই। তাই বলছেন? এতটা দূরে এসে খালি হাতে চলে যাব? বাজার থেকে লাউ এনেছি, কুমড়ো এনেছি, নিয়ে যেতে পারেন, কিন্তু উত্তর দিয়ে আপনার হাত ভর্তি করা সত্যি আমার সাধ্যের বাইরে। বেশ, আর তাহলে কিছু বলার নেই। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন, দরকার পড়লে বাড়ির মালিকদের থেকে ফোন করবেন আমায়, কেমন? এই বলে নম্বরটা লিখে দিয়ে বেরিয়ে এলো সে। আমরা গাড়িতে উঠে বললাম, কি হলো ব্যাপারটা? বেকার বেকার আসা হলো তাহলে? রুদ্র মাথা নিচু করে বলল, আমার এই কেসটা ঠিক এগোচ্ছে না, বুঝলে? আপাতত গাড়ি নিয়ে ওদের বাড়িতে চলুন, কথা আছে। রুদ্রর কথার খেলাপ একবারও করেননি সুবিনয়বাবু। এর মধ্যে পথেই থানা পড়ায় সুবিনয়বাবু 2টো খবর নিয়ে এলেন। এক, দিলীপবাবুর ভাই সুবীরবাবু নেহাত অ্যাক্সিডেন্টেই মারা গেছিলেন, এর সঙ্গে আর কোনো কিছুর সম্পর্ক পাওয়া যায়নি। 2, বিশুকে অশ্বিনী পণ্ডিতের অফিসে যেতে দেখা গেছে। রুদ্র বলল, তার মানে একটা ক্লিন ডেথ হয়েছিল অন দ্য রেকর্ড। যাই হোক, আপাতত ওই বাড়িতে যাই, দেখি কার কি অবস্থা। আর বিশু নিশ্চয়ই ওই সময় অশ্বিনী বাবুর কাছেই ছিল, সেই জন্য আমাদের বিশু মিথ্যে কথা বলেছে, যদি আমরা তাকেই খুনি সন্দেহ করি। যাই হোক, কথা কম কাজ বেশি। আপাতত বিশুর দিকটা পড়ে দেখলেও চলবে। নষ্ট করার মতো সময় নেই আমাদের হাতে। ঝড়ের বেগে পৌঁছে গেলাম বড়ুয়া বাবুর বাসায়। সেখানে ঢুকেই দেখলাম বিভিন্ন ঘর থেকে ছাড় পোকার মতো এসে হাজির হলেন মানুষজন। এখন বাড়ি সম্পূর্ণ হয়েছে, তবে একজন কম পড়ছে। রোহিণী বলল, আমার হাজবেন্ড সমীর, ও অফিসের কাজে আটকে গেছে, ওর কিন্তু আসতে অনেক রাত হবে। বেশ বেশ বেশ, কোনো সমস্যা নেই, আমি নয় ওনার সঙ্গে পরে কথা বলে নেব। আপাতত রাহুল বাবু কি বলেন জানা যাক। রাহুল বাবুর থেকে আমরা এমন কোনো তথ্য জানতে পারিনি যা আপনাদের শুনিয়ে উত্তেজনা সৃষ্টি করা যাবে, বরং আপনাদের রুদ্র আর পল্টুর মধ্যবর্তী কথোপকথন শোনায়। পল্টু ঘরে বসে বই পড়ছিল। রুদ্র ঘরে ঢুকতেই সে একটু ইতস্তত করে বসল জোড়াসন হয়ে। রুদ্র স্বাভাবিক স্বরে বলল, তোমার কোনো ভয় নেই, তোমায় শুধু যা যা প্রশ্ন করব তার উত্তর দিলেই হবে। পল্টু বলল, বলুন। তোমার জ্যাঠামশাইকে তোমার কেমন লাগতো? ভালো। তোমায় খেলার সরঞ্জাম কিনে দিতেন? জেঠুর সঙ্গে তো দেখা হতো না তেমন, খুব ব্যস্ত লোক ছিল, দিদি দাদারাই কিনে দিত। তুমি তো ফুটবল খেলো? হ্যাঁ। কোন পজিশনে? লেফট ফুল ব্যাক। বাহ, বেশ বেশ। জেঠুর মধ্যে কিছুদিন ধরে কোনো অসঙ্গতি লক্ষ্য করেছো? না স্যার। জেঠুর সঙ্গে তোমার কখন কখন দেখা হতো? একেবারেই কম, সপ্তাহে 2-3 দিন হবে হয়তো। তোমার হাতে ওটা কি? পল্টুর হাফ হাতা জামার শেষ ভাগ রুদ্রর দৃষ্টি কেড়েছে। আমিও এবার সেদিকটা দেখলাম। একটা কাটা দাগ সেখানে, অনেকটা আঁচড় কাটার মতন। পল্টু থতমত খেয়ে বলল, ওই পরশুদিন খেলতে গিয়ে এটা হয়েছে। ও, ওষুধ দিয়েছ? হ্যাঁ। বেশ। পল্টু, তোমার গেঞ্জিটা একবার খুলবে? পল্টু অবাক দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে। আমিও অবাক হয়ে গেলাম। রুদ্র গলা নামিয়ে বলল, আমি ওদের বের হয়ে যেতে বলছি, জাস্ট কয়েকটা সেকেন্ড। আমি আর সুবিনয়বাবু বেরিয়ে এলাম। গুনে গুনে 7 সেকেন্ড বাদে
ঘরে আমাদের ডাক পড়ল। বাইরে ওদের পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। এই ঘরে ওদের কারুর প্রবেশ নিষেধ। রুদ্র তেমনটাই হুকুম করেছে। পল্টুকে রুদ্র বলল, তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের সময় তোমার বয়স তো খুবই অল্প ছিল, তাই না? পল্টু খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ। এখানে সবাই কেমন ব্যবহার করে তোমার সাথে? ভালোই স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি পড়াশোনা করো, তোমায় আর বিরক্ত করবো না। আমরা তিনজনে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরোতেই সুবিনয় বাবু জিজ্ঞেস করলেন, একবার কি ওই অশ্বিনী পাঠকের বাড়ি যাবেন নাকি? না না, এখন এসবের দরকার নেই। আপাতত আমাদের আপনি বাড়ি নামিয়ে দিন, আর যদি তেমন দরকার হয় আপনারা গিয়ে খোঁজ খবর করতে পারেন অশ্বিনী পাঠকের বাড়িতে, যদি সেখান থেকে কিছু পাওয়া যায়। আপনি কি করবেন? আমি একটু ভাববো, নীরবে চিন্তা করবো ব্যাপারটা নিয়ে। উর্মিলা দেবীর কাছে নমস্কার জানিয়ে বিদায় নিলাম আমরা। তারপর সুবিনয় বাবু গাড়ি করে ছেড়ে দিলেন ঘরের বাইরে। চুপচাপ কেটে গেল অনেকগুলো মুহূর্ত। রুদ্র আমার সামনেই বসে আছে, নিজেও বাইরের জামাকাপড় খোলেনি, আর আমাকেও খুলতে দেয়নি। যতদূর বুঝতে পারছি, ও সুবিনয় বাবুকে মিথ্যে কথা বলেছে বেরোনোর ব্যাপারে। তবুও আমার সামনের বেতের চেয়ারে বসে দুই কনুই থাইয়ের উপর চাপ দিয়ে সে চুপটি করে ভাবছে, ভেবেই চলেছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় বেরোনো হবে তাহলে? সমীরবাবুর অফিস। ভদ্রলোককে একটু দেখতে ইচ্ছে করছে সামনে থেকে। কি একটু ইচ্ছে করছে বলে এখন এই ক্লান্ত শরীরে ওনাকে দেখতে যেতে হবে? এই দেখো ভায়া, যদি সত্যিকারের দরকার না থাকে তাহলে দেখতে গিয়ে কি লাভ? জানি না, লাভ ক্ষতি জানি না। একটা ছাতা নিয়ে নাও, বৃষ্টি গুড়ি গুড়ি করে পড়ছে। দুজনে দুটো ছাতা বাগিয়ে বেরিয়ে পড়লাম বিমা অফিসের উদ্দেশ্যে। মোমিনপুরে সরকারি বিমা অফিস একটাই আছে, তাই সেটা খুঁজে পেতে আমাদের বেশি সময় লাগলো না। ট্যাক্সি চড়ে গন্তব্যে পৌঁছে রুদ্র দারোয়ানের কাছে খবর নিল সমীরবাবুর ব্যাপারে। দারোয়ান জানালো বিগত কয়েকদিন ধরে সে দেখেনি তাকে। এরপর ভেতরে ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেল সমীরবাবু বিগত 3-4 দিন অফিসে আসেননি। রেজিস্টার যার কাছে আছে সে তালা দিয়ে চলে যাওয়ায় ম্যানেজার সঠিকভাবে বলতে পারলেন না। রুদ্র সঙ্গে সঙ্গে ম্যানেজারের কাছে বলল, আচ্ছা, আমি একটা বিমা করতে ইচ্ছুক, স্বাস্থ্য বিমা। এর জন্য কি কি করতে হবে? ম্যানেজার বললেন, দেখুন, এখন তো আর করা সম্ভব নয়, আজকে এমনিতেই টাইম পেরিয়ে গেছে, আপনি বরং কাল আসুন। আর কি কি কাগজপত্র নিয়ে আসতে হবে যদি বলেন? তেমন কিছুই না, আপনার জন্ম সার্টিফিকেট, ম্যাট্রিক সার্টিফিকেট যদি থাকে তো ভালো, 2 কপি ছবি আর 3 জায়গা স্বাক্ষর, 1 জায়গা টিপছাপ। কিন্তু স্যার, আমি তো একজন স্বাক্ষর ব্যক্তি, আমারও টিপসই লাগবে। সই তো 1 জায়গায় করবেন আর টিপসই অন্য জায়গায়, কিছু করার নেই, এমনটাই আপাতত পলিসি আছে। আশা করি এই পলিসি উঠে যাবে কিছুদিনের মধ্যে। বেশ বেশ, আমি তাহলে আগামীকাল চলে আসবো স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেখান থেকে বেরিয়ে আমরা দুজনে একটা দোকানের আড়ালে আশ্রয় নিলাম। বৃষ্টির ছাঁট তবুও ছাতার ফাঁক ফোকর দিয়ে ঠিক চলে আসছে। আমি বললাম, এই রুদ্র এখন কি করবে? এই সমীরবাবুকে তো কোথাও পাওয়াই যাচ্ছে না। রোহিণী দেবী মিথ্যে বলছেন। কেন বলছেন? নিশ্চয়ই একটা বড় কারণ আছে। আমার আন্দাজ আমরা কোনো হাসপাতালে ওনাকে পাবো। হাসপাতালে? কেন? কেন সেটা না হয় পরে বলছি। আপাতত রোহিণী দেবীদের কিছু জানাতে আমি ইচ্ছুক নই। তবে বলতে বলতেই রাস্তার সামনে একটা টেলিফোন দোকান দেখতে পেল রুদ্র। সেদিকে এগিয়ে গিয়ে পয়সা দিয়ে রিসিভার তুলে নিল। বুঝলাম বড়ুয়া বাবুর বাড়িতেই ফোন করছে। কয়েক মিনিট কথা বলে নিয়ে আবার ফিরে এলো।
আমি জিজ্ঞেস করলাম, কাদের ফোন করলে? বড়ুয়া বাড়িতেই। কিভাবে? তুমি নাম্বার জানতে? এই কেস ধরেছি ভাইয়া, নম্বর আগে ভাগে জেনে না রাখলে হয়? বুঝলাম। এখন কি করণীয়? ওনাকে যা বলার বলে দিয়েছি। এখন আবার ওনাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে, তারপর শুধু ওদের পিছন পিছন যেতে হবে। আমি কিন্তু কিছুই বুঝলাম না, তবুও হালকা মাথা নেড়ে ছাতা বন্ধ করে আরেকটা ট্যাক্সিতে উঠে বসলাম। আবার গন্তব্য সেই বড়ুয়া বাড়ি। আমি রুদ্রকে বললাম, উফ, খালি ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি আজ। তুমি সুবিনয় বাবুকে বললে না কেন বুঝলাম না। বুঝবে বুঝবে, সবই বুঝবে, আগে পৌঁছাতে দাও। বেশ, তবুও বলছি আজকের মতো ধকল এই বই মেলাতেও যায়নি। আরে আর রাগ করো না, আর একটু সবুর করো, তারপরেই তো শান্তি পাবে। বড়ুয়া বাড়িতে এসে আমরা ওদের বাড়ির সামনে দাঁড়ালাম না, বরং আর একটু এগিয়ে গিয়ে একটা পান বিড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কোনো গোপন সাক্ষাৎ নাকি? চলো। ট্যাক্সি থেকে বেরোলাম মনে হাজারো রহস্য নিয়ে। বোধহয় বাইরে বেরিয়েই প্রচণ্ড অবাক হব আর আমার ঘুম উড়ে যাবে একেবারে। কিন্তু না, তেমন কিছু নয়। দেখলাম বাইরে রোহিণী দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা কেমন যেন নেভা সূর্যের মতো। আস্তে আস্তে বলল, চলুন। আমি ভাবলাম, আবার কোথায় যাব বাড়ি ছেড়ে? রুদ্রকে কানে কানে জিজ্ঞেস করলাম। সে বলল, সামনে বেসরকারি হাসপাতাল, আর প্রশ্ন করো না। আমি বুঝলাম সমীর বাবুর সঙ্গে দেখা করতেই আমরা যাচ্ছি। কিন্তু সমীর বাবু হাসপাতালে কি করছেন? মনে রহস্য রেখেই ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছলাম হাসপাতালে। দোতলার কোণের দিকের একটি কেবিনে শয্যাশায়ী সমীরবাবু নিজের ডান পা তুলে রয়েছেন আমাদের দিকেই। দেখলাম ব্যান্ডেজ দিয়ে তার পা শূন্যে বেঁধে রাখা হয়েছে। মাথায় আরেকটা ব্যান্ডেজ বাঁধা। শরীরের বাকি অংশে কোথাও কোনো অসুস্থতার ছাপ নেই, তবে তার চোখ যেন জ্বলন্ত উল্কা। বয়স 30-এর ফর্সা লম্বা সমীরবাবু রোহিণীকে সরাসরি প্রশ্ন করলেন, কি ব্যাপার, এরা কারা? রোহিণী আমাদের পরিচয় দিয়ে বললেন, আর লুকিয়ে লাভ নেই, ডিটেকটিভ রুদ্রপ্রিয় সবটাই জেনে গেছেন এবং উনি আমাদের হেল্প করবেন বলেই জানিয়েছেন। তুমি নিশ্চিন্তে থাকো। দেখলাম উল্কার তেজ একটু কমল। একবার চোখ বুজে শান্তির নিঃশ্বাস নিলেন ভদ্রলোক। তারপর রুদ্রর দিকে তাকিয়ে বললেন, নমস্কার, আমার পরিচয় তো আপনি জেনেই গেছেন। সঙ্গে পুলিশ টুলিশ আনেননি তো? না, সে চিন্তা করবেন না। আমি যদি মনে করতাম তাহলে আপনার ভাঙা পা সমেত পুলিশ দিয়ে তুলিয়ে নিতাম, কিন্তু এক্ষেত্রে আমি অন্য ডিসিশন নিয়েছি। আপনি তো সবটাই বুঝতে পেরেছেন ডিটেকটিভ। আমাদের কাছে আর কোনো পথ ছিল না। একটা পশুর চেয়েও বেশি হিংস্র আর মারাত্মক হয়ে উঠেছিল লোকটা। এই কেসে আপনারা দুজন মিলে কতজন ইনভলভড? সিকিউরিটি আর কাজের লোক বাদে সবাই। মানে আপনি যাদের যাদের দেখেছেন ওই বাড়িতে তারা সবাই জানে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি। দিলীপ বড়ুয়ার ভাই সুবীর বড়ুয়া, নিশ্চয়ই সুবীর বড়ুয়া আপনার থেকেই বিমা করিয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ। তারপর তাদের অ্যাক্সিডেন্টের পর সেই বিমার পয়সা যায় পুন্টুর কাছে। হ্যাঁ, আপাতত ও মাইনর, মেজর হলে ঠিক পাওয়া যাবে। কিন্তু আমার ইন্টারেস্ট তো সেখানে নয়। আপনি ঠিকই বুঝেছেন। হ্যাঁ মশাই, ফিঙ্গারপ্রিন্ট। এই খুনে প্রধানত এই পার্টিকুলার নাটকটাই আমি বুঝতে পারিনি, জানেন। ফিঙ্গারপ্রিন্ট রেখে যাওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। কেউ কেন ফিঙ্গারপ্রিন্ট রেখে যাবে? এটা পরিষ্কার একটা স্টেটমেন্ট, বাট তবুও মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট তো আর এমনি এমনি দেওয়া হয় না। এর পিছনে একটা বড় কারণ আছে।
যেটা খুব রিসেন্ট হয়েছে। একদমই তাই মিস্টার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অবস্থাটা বোঝার জন্য। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো। থাক থাক, আপনি বিশ্রাম নিন। তবে ফার্দার এরকম কাজ আর না করার অনুরোধ রইল। আপাতত আমি আর এখানে থাকবো না। শোভনবাবু যদি কোনোভাবে জানতে পেরে এখানে খোঁজ করতে আসেন তাহলে আপনি বিপদে পড়বেন। এখন চলি। আমরা তিনজন বেরিয়ে এলাম হাসপাতালের বাইরে। রোহিণী কাঁদতে কাঁদতে এক প্রকার জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্র তাকে সান্ত্বনা দিতে লাগল। এদিকে আমি ভাবছি, এই দৃশ্য যদি বৌঠান দেখত তাহলে কি কুরুক্ষেত্রটাই না বাঁধত সংসারে। রুদ্র তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনারা শক্ত হন আর নতুন করে বাঁচুন। আমি কেসটা ছেড়ে দেবো আগামীকাল। আপনারা যদি পারেন এখান থেকে মাস কয়েকের মধ্যে বিদেশে চলে যান, দেখবেন সবটা শান্ত লাগছে। রোহিণীকে সান্ত্বনা দিয়ে শক্ত করে আপাতত আমরা ট্যাক্সির আশায় দাঁড়িয়ে রয়েছি। আগে হ্যাঁ, আপনি যেই তিমিরে আমিও সেই তিমিরেই। কখন কেন কি যে হয়ে গেল সেসব আমি কিছুই বুঝতে পারলাম না। সমীরবাবু খুন করেছেন এটা স্পষ্ট, কিন্তু বাদ বাকি সবই যেন মাথার 50 গজ উপর দিয়ে গেছে। আমি বললাম, ধুর ধুর, কিচ্ছু বুঝলাম না। কি হলো বলো তো, আমায় খুলে বলো কি হয়েছে, কেন হয়েছে, আর সমীরবাবু কেন খুন করলেন দিলীপ বড়ুয়াকে? আর তুমি অত দয়ার সাগর কেন হয়ে গেলে? আরে দাঁড়াও দাঁড়াও, বলছি আগে গাড়িটা পাই। ট্যাক্সি পেতেই আমরা দুজনে চেপে বসলাম। রুদ্র বলতে শুরু করলো, এই ঘটনার তুমি যেটুকু জানো না সেটুকুই বলি। দিলীপ বড়ুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে ওনার নোংরা চরিত্রের মধ্যে সম্প্রতি আরেকটি পালক জুড়েছিল, আর সেটা হলো বাড়ির সবচেয়ে ছোট সদস্য পল্টু। আমি অবাক হয়ে বললাম, কি? হ্যাঁ, পল্টু। এই পল্টুর সঙ্গে তিনি নানান যৌন ক্রিয়ায় মেতে উঠতেন মাঝে মধ্যে। ভাবতে পারছো বৃশ্চিক, নিজের মৃত ভাইয়ের 15-16 বছরের ছেলে, যাকে কিনা নিজের ছেলের নজরেই দেখা উচিত ছিল ওই লোকটার। বাপরে! তারপর আর কি, একদিন বাড়ির সবাই মিলে ঠিক করলো পল্টুর ওপর এই অত্যাচার তারা আর মেনে নেবেন না, তাই প্ল্যান করা হলো এই মার্ডারের। কিভাবে মার্ডারটা হয়েছে রুদ্র? আমার যতদূর অনুমান, সমীরবাবু দায়িত্ব নিয়েছিলেন এই মহাযজ্ঞ সাধনের। সেদিন দোতলা থেকে দড়ি বেয়ে আগেই তিনি ব্যালকনি দিয়ে পৌঁছেছিলেন 4 তলার ব্যালকনিতে। তারপর অপেক্ষা করেছিলেন ভদ্রলোকের আসার। একবার যখন পারফেক্ট জায়গায় পেলেন তখন টিপে দিলেন ট্রিগার, তাও 4 বার। অজরে রক্ত বেরোলো, আর নিজের সঙ্গে করে নিয়ে রাখা সুবীর বড়ুয়ার ফিঙ্গারপ্রিন্ট তিনি রক্ত মাখিয়ে লাগিয়ে দিলেন দিলীপবাবুর কপালে। ওটা একটা স্টেটমেন্ট ছিল, ঠিক যেন বাবা এসে বদলা নিল ছেলের প্রতি এই অশালীন অত্যাচারের। সেই ফিঙ্গারপ্রিন্ট সমীর পেয়েছিলেন বীমা দপ্তরের ফাইলে। তারপর বাকিটা কিভাবে এক্সিকিউট করা হয় কথা বললেই জানা যাবে। আপাতত একটু বিশ্রাম নিতে চাই। কিন্তু রুদ্র, আমি বুঝতে পারছি না পল্টুর ব্যাপারটা। কি করে এমনটা হতে পারে? কেউ কিভাবে নিজের ছেলের বয়সী কাউকে? হতে পারে বিশ্রেক, হতে পারে। তুমি যা তোমার কল্পনায় আঁকতে পারো না সেসব জিনিস অলরেডি কোনো না কোনো ক্যানভাসে আঁকা হয়ে গেছে। আনবিলিভেবল! আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। না চাইলেও বিশ্বাস তো করতেই হবে বন্ধু। পল্টুর হাতে, পিঠে ও নখের আঁচড়গুলো তার জ্যাঠার কীর্তি। বৃষ্টি এবার একটু বেড়েছে বইকি। ছাতা মাথায় দিয়ে ট্যাক্সি থেকে বেরিয়ে ভাড়া মিটিয়ে দিলাম। বাড়ি ঢুকলাম বড্ড বিষণ্ণ মন নিয়ে। দেখি ঘরে টেলিফোন বেজে চলেছে। আমি রিসিভ করতেই শুনলাম ওপারে একজন বৃদ্ধের কণ্ঠস্বর। ফোন করেছেন সনাতন পাঁজা। তিনি ওভার টেলিফোনে বললেন, আসলে তখন একটা কথা জানাতে ভুলে গিয়েছিলাম। এই দিলীপ খুব নোংরা একটা মানুষ ছিল। মেয়ে ছাড়াও অল্প বয়সী ছেলেদের উপরে ওর কুনজর ছিল। এইরকম একটা হতচ্ছাড়া স্বভাব আমি কারোর মধ্যে দেখিনি রুদ্রবাবু। এখন বয়স হয়েছে তাই ভুলে গিয়েছিলাম।
মনে পড়তেই আপনাকে জানালাম। আমি রিসিভারটা রেখে দিলাম। ভদ্রলোকের বাড়িতে গিয়ে লাভ হয়েছে কি হয়নি সে ভাবনা আমি আর ভাবছি না। আমি শুধু ভাবছি আমাদের কথা, মানুষের কথা। সমুদ্র পৃষ্ঠের চেয়েও নিচে নেমে গেছি আমরা, আর একটু জায়গা নেই। এখন নিকৃষ্ট কীটেরাও আমাদের দেখে হাসাহাসি করতে পারে, আর আমরা চুপচাপ তাদের হাসির খোরাক হয়ে থাকব। রুদ্রকে জিজ্ঞেস করলাম, সবিনয়বাবুকে কি জবাব দেবে? বলবো গতকাল অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি, কিছুই শেষমেশ মেলাতে পারলাম না। আমার আরেকটা নতুন কেস এসে গেছে, আমি এসে আর বেশি সাহায্য করতে পারবো না। বুঝলাম। আচ্ছা রুদ্র, সমীর বাবু কি তাহলে লাফ দিয়েছিলেন 2 তলা? হ্যাঁ দিয়েছিলেন, শুনলাম ওরা নিচে যদিও তোষক পেতে রেখেছিল, কিন্তু তবুও নিজের মাথা আর পা বাঁচাতে পারেননি উনি। মাথা যায় ফেটে আর পা যায় ভেঙে। পল্টুকে যখন দিলীপবাবু নিয়ে যেতেন তখন কেউ বাঁধা দিত না? রোহিণী দেবীর মুখে শুনলাম মাঝে মধ্যে যখন দিলীপবাবুর কাছে পল্টু অঙ্ক করতে যেত তখনই নাকি এসব করতো, কিন্তু পল্টু কখনো সে কথা বলেনি এদের। তারপর একদিন খুব যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে নেমেছিল নিচে, তখন নাকি খুব ঝগড়াঝাটি হয়েছিল একবার। বুঝলাম। সমাজের চারিদিকে অবক্ষয়ের মধ্যে যেমন দূষণ, গাছ কেটে ফেলা রয়েছে, তেমনি দিলীপ বড়ুয়ার মতো মানুষদের বেঁচে থাকাও রয়েছে। সন্দেহ নেই এনার মার্ডার বাড়ির সবাই একজোট হয়ে প্ল্যান করে করেছে। সেই জন্যই তো তোমার বন্ধু রুদ্রপ্রিয় গিরি এই সিদ্ধান্তে উপনীত হলো। আপাতত বিশ্রাম নাও, কাল বেলার দিকে সুবিনয়বাবুকে খারাপ খবরটা আবার শোনাতে যেতে হবে তো। শুনছিলেন রক্তমাখা ফিঙ্গারপ্রিন্ট। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার ছিলাম আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ। অন্যান্য ভূমিকায় সৌরভ রায়, খুশি, সুপ্রজা, বর্ণালী, দিব্যেন্দু গোস্বামী, শ্রীরূপ, দিব্যেন্দু দাস, প্রিয়নাথ মুখোপাধ্যায়, সূর্য এবং আমি অভিক। শব্দ সংযোজন সুদেশনা। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণু ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। আশা করি আজকের গল্পটি আপনাদের মন ছুঁতে পেরেছে এবং আপনাদের হয়তো খুব রাগ ধরছে দিলীপ বড়ুয়ার প্রতি। যাই হোক, কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের গল্পটি কেমন লাগলো, এবং গল্পের ক্লাইম্যাক্স সম্পর্কে আগেভাগেই কমেন্টে লিখবেন না, তাহলে আমাদের আবার ডিলিট করতে হবে। কারণ আমরা চাই না যারা গল্প শুনছে তারা হঠাৎ করে কমেন্ট বক্স খুলে এই স্পয়লারটা পেয়ে যায়। কেমন? দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।